নমস্কার। প্রথমেই দুঃখ প্রকাশ করে নিই যে গত রবিবার দিনকে আমরা আমাদের প্রত্যেক রবিবারে যে নাটক নাটক খেলা অনুষ্ঠানটি আমরা করি, লাইভ করি, সেটা গত রবিবার করতে পারিনি। গতকালও আমরা করতে পারিনি। গত রবিবার দিনকে আমাদের একটি ছোট ছবির শুটিং করছিলাম। আলোমুখ নাটকের দল, নাটক তো করতে পারছি না, কাজ করতে হবে ছেলেদের নিয়ে। তো সেই জন্যই ওদের নিয়ে আমি শুটিং করতে গিয়েছিলাম দুটো ছোট ছোট ছবি, ডুবসাঁতার এবং চাঁদচোরের। আর গতকাল সঞ্জিতার শীতল পাঠি ছিল আমার গ্রামের বাড়িতে, গ্রামের উঠোনে। খুব ভালো প্রযোজনা হয়েছে, সেই জন্য গতকাল করতে পারিনি। তো নাটকের জন্যই এই লাইভ অনুষ্ঠান করা, সুতরাং নাটকটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তবুও আমরা আমাদের শিডিউল অনুযায়ী ব্রেক করেছি। গত রবিবার এবং গতকাল আমরা করতে পারিনি। এই সোমবার আমরা গতকালের অনুষ্ঠানটা করতে পারছি, আমাদের নাটক নাটক খেলার অষ্টম পর্ব। এই অনুষ্ঠানটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যেই, আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন মানুষকে আমরা পেয়েছি অতিথি হিসেবে, যিনি আপাদমস্তক নাটকের লোক, প্রচার বিমুখ নাটকের লোক, যিনি নাটকের কথা বলেন, নাটকের কথা ভাবেন এবং নাটকের জন্য সবকিছু করতে প্রস্তুত। এবং যদি একটু বাড়িয়ে না বলি, ওনার চাকরি করার একটা বড় কারণ হচ্ছে থিয়েটার করা। অর্থাৎ থিয়েটারকে দেওয়ার জন্যে ওনার চাকরি করা, থিয়েটার থেকে পাওয়ার জন্য চাকরি করা নয়, থিয়েটার করা নয়। এরকম একটা মানুষ কৌশিক ঘোষ, ডানকুনির দৃশ্যকাব্যের নাট্যকার এবং নির্দেশক। তাকে আমরা আজকে অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে আনতে পেরে যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। কৌশিকদাকে আমরা পেয়েছি। কৌশিক বাবুর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওনার নাটকের উত্থান পতন সব কিছুর সাথে আমি ভীষণভাবে জড়িত। ওনার কাজকে আমি শ্রদ্ধা করি। আহ, ওনার মানুষ হিসেবে তো ওনার বটেই বটেই, এমনকি ওনার কাজ যা আমি দেখেছি, ডানকুনি একটি মফস্বল এলাকা থেকে কলকাতার সমস্ত নাটকের দলের সঙ্গে সমানে পাল্লা দিয়ে নাটক করার ইচ্ছা এবং লড়াই দুটোই ওনার মধ্যে আছে। তো সেই জন্যেই আমাদের নাটক নাটক খেলা অনুষ্ঠানে আজকে ওনাকে অতিথি হিসেবে নিয়ে আসতে পেরে আমি নিজে অত্যন্ত আনন্দিত। এবং একই সঙ্গে আমি আরেকটি কথা না বললেই নয়, কৌশিকদা ঠিক যখন আমাদের এই অনুষ্ঠানে এলেন, এই ঠিক এইখানে আসার একটু আগেই কৌশিকদার বাড়িতে মানে ম্যাডাম বৌদি একটু অসুস্থ হয়ে পড়েন। তাতেও কিন্তু কৌশিকদা ঠিক 7:59 জয়েন করেছেন। আমাদের 15 মিনিট একটা কাজ থেকে আলোচনা থাকে। কৌশিকদা কিন্তু লেট করেননি, অর্থাৎ কৌশিকদার জন্যই কিন্তু আমাদের আজকে নাটকের অনুষ্ঠান লেট হওয়ার কোনো জায়গা উনি দেননি। যদিও ওনার লেট হবার প্রবল সম্ভাবনা ছিল, কারণ অনুষ্ঠানের ঠিক শুরুর মুহূর্তে ওনার বাড়িতে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়ে যান এবং বৌদি ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেন। খুবই অসুস্থ হয়ে পড়ে। শুরু করতে পারছি। আমি এবার আমার দলের যারা আছেন তাদের সাথে কৌশিকদা পরিচয় করিয়ে দিই। দর্শকরাও অনেকে চিনে গেছেন, প্রায় এনারাই আসেন। আমার আমার ঠিক বাঁদিকে রয়েছেন শিবজ্যোতি সরকার, আমাদের দলের সর্বজ্যেষ্ঠ, যুধিষ্ঠির জ্যেষ্ঠ ভ্রাতা আলু মুখের। এবং শিবজ্যোতি সরকার আমার ডান দিকে রয়েছে গৌরব মুখার্জি। আপনারা ওকে পরিচিত হয়ে গেছেন। গৌরব মুখার্জি কোনো কোনো সময় হয়তো পর্দায় থাকে না, কিন্তু পর্দার পিছনেও সবসময় থাকে। বিহাইন্ড দ্য স্ক্রিন একটা রোলও থাকে। এই যে অনুষ্ঠানগুলো আমরা দেখি তার সমস্তটাই অপারেট করে, হোস্ট করে গৌরব অ্যাকচুয়ালি। আর আমাদের নিচে রয়েছে সর্বকনিষ্ঠ সদস্য আলমুখে সন্দীপ পাল। সন্দীপ ক্লাস 11-এ ভর্তি হয়েছে এবারে। খুব নাটক নিয়ে ডেডিকেটেড ছেলে, নাটক নিয়ে খুব স্বপ্ন দেখে। এই জন্যই কৌশিকদাকে আনা, যে কৌশিকদার কাছ থেকে এরা ইন্সপিরেশন পাবে। আহ, আমাদের অনুষ্ঠানটা ঠিক প্রশ্ন উত্তরের মতো করে হয় না। ও কৌশিকদা, আমরা অনুষ্ঠানটা করি নাটক নিয়ে আড্ডা। কিছু পারফরমেন্স বেশ। থাকে, কিছু পারফরমেন্স থাকে, কিছু ইনস্ট্রাকটিভ পারফরমেন্স থাকে। নাটকের মানুষের কাছ থেকে নাটকের গল্প শুনতে সবার ভালো লাগে। আমরা সেই ধরনের গল্প শুনতে ভালোবাসবো, মানে চাইছি আর কি। যে গল্পগুলো আমরা সবার সামনে সবসময় করে উঠতে পারি না, করা হয়ে ওঠে না কাজের মধ্যে থাকতে থাকতে, কিন্তু তবুও তো ঢেকিরও তো কিছু আত্মকথা থাকে, বলুন। হ্যাঁ, এবং সেই ঢেকির আত্মকথা লেখবার জন্য তো কিছু লোকের দরকার হয়। ধান ভেনে চলে যায় সবাই, কিন্তু যে ঢেকি পড়ে থাকে আহ, একেলা বিহনে বিজনে, সেই ঢেকির কিছু বলবার কথা থাকে। আপনি আমি সেই ঢেকির দলের মধ্যে পড়ি, ঠিক আছে? তো সেই ঢেকির কিছু আত্মকথা রচনা করবার জন্যই আমাদের এই অনুষ্ঠান, যেখানে আমরা আমাদের যে কথাগুলো আপনার কাছ থেকে শুনবো, যে কথাগুলো আগে হয়তো কারোর কখনো শোনা হয়নি বা কেউ শুনতে চায়নি, কিন্তু আপনি খুব বলতে চান, আপনি বলতে চান আপনার জন্য নয়, আপনি বলতে চান এই কথাগুলো শুনলে এই আপনার পাশে সর্বকনিষ্ঠ সদস্য সন্দীপন রয়েছে, তার কিছু ভালো হবে, গৌরবের কিছু ভালো হবে, আমার তো কিছু ভালো হবেই। এবং একই সঙ্গে যে দর্শকরা আমাদের অনুষ্ঠানে রয়েছেন তাদেরও কিছু ভালো হবে, কিছু ইন্সপিরেশন পাবে।
এরকম কিছু আলোচনা আড্ডা মারতে করতে করতে আমরা যাব। তো কৌশিকদাকে আমি খুবই ভালো। হ্যাঁ, এইরকমই এইরকমই কথা শুনতে শুনতে যাব। প্রথমে প্রথমে মনীষীশ দা একটু বলে নি, যেটা না হ্যাঁ, হ্যাঁ। বললে তো হবেই না, যে হুম, এই ঢেকিদেরও কেউ কেউ ডাকে, তাই হ্যাঁ, আমার হ্যাঁ, মতন ঢেকিকেও আলোমুখ ডেকেছেন। আমি আলোমুখের কথাই বললাম, হ্যাঁ, কারণ উম, নাটকের দলের ওপরে তো আর কিছু হয় না। উম, একদম। আবার সঙ্গে মনীষীশ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বা নাটকের সম্পর্ক থেকেও আলোমুখ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি। বা ডানকুনি একদম। দৃশ্যকাব্য মনীষী মনীষী বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি। এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, টোটাল আলোমুখ দলকে খুব ধন্যবাদ, যে আমাকে আজকে এরকম উম, আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই ধরনের অনুষ্ঠানে কোনোদিনও বসিনি, আজকে প্রথম বসছি। উম, মানে এই থিয়েটার নিয়ে আড্ডা মারার মজা। আহ তাই কৃতজ্ঞতা, ধন্যবাদ। হ্যাঁ, আড্ডা হোক মনোজিৎদা, এবং হ্যাঁ, এটা যে আপনারা করছেন এইরকম অসময়ের মধ্যেও চলছে, এটা চলুক। আলোমুখীদের অনেক শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ কৌশিকদা আপনাকে। আহ, আমি কৌশিকের কাছে প্রথম বলবো, পৃথিবীতে এত ওই ঢেঁকি নিয়ে আজ আলোচনা করবো আমরা, যে আপনিও ঢেঁকি আমিও ঢেঁকি। আমাদের কাজ শুধু ধান ভেনে দেওয়া, এই ধানটা খাবার পর মানে কতটা ভালো ভানা হলো, কতটা খারাপ ভানা হলো, এই নিয়ে আলোচনা হয়। কিন্তু ঢেঁকির কত যন্ত্রণা রয়ে গেল, ঠিক আছে, একটা ধান ভালো করে ভাঙতে না পারার জন্য, সেই কথা তো সবসময় বলা হয়ে ওঠে না। ধরুন আপনি আমি একটা কাজ করতে ঠিক। চাইলাম, কাজটা দেখে যখন শিবজ্যোতি বাবু, গৌরব বাবু, সন্দীপ বাবু গিয়ে বললেন, না কি চাল বানিয়েছে, অসাধারণের স্বাদ, সেটাও যেমন, তাতেও যেমন ঢেঁকির একটা যন্ত্রণা থাকে, একটা দায় থাকে, একটা শ্রম থাকে। একইভাবে ইস কি জঘন্য একটা ধান ভেনেছে, এই ধানটা খাওয়া যায়, এটার পিছনে ঢেঁকির সমান যন্ত্রণাই থাকে। তাকে ততবারই আপস অ্যান্ড ডাউনস করতে হয় একটা সুন্দর ধান ভানবার জন্য, একটা খারাপ ধান ভানবার জন্য। তো কাজের কোনো যেটা আপনি বললেন দলের কথাই আমরা বলবো, আসলে তো দলটা, এই দলটাই সব মিলে কাজ করে। এই দলটাকে সাজিয়ে নেবার জন্য যে যন্ত্রণা, যে আনন্দ, যে আরাম, যে ব্যারাম, সবকিছু আমাদের সঙ্গে লেগে থাকে, সব মিলিয়ে একটা দল হয়ে ওঠে। ঠিক আছে, দিনের শেষে অভিভাবক হিসেবে নির্দেশকের কাজ কি, সে একটা অভিভাবক, গার্জেন। আচ্ছা ঠিক আছে, তুই পারছিস না, আমি করে দেবো। অর্থাৎ দলের, আমাদের দলের যারা সদস্য তারা জানে যে আমি না পারলে কৌশিকদা ঠিক করে দেবে বা মনীষীদা ঠিক করে দেবে। এই যে একটা অবলম্বন হয়ে ওঠা, এর তো অনেক সমস্যাও আছে। এখন কেমন করে আপনার মনে হলো যে আমি এই ঢেঁকির কাজটা আমি করব, তোমরা আমাকে ব্যবহার করো, কেন মনে হলো যে আমি ধানের কাজটি করব না, বা আমি অন্য কোনো কাজটা করব না, আমি যন্ত্রণা বহনের কাজটাই আমি করবো, খারাপ হলে আমার হোক, ভালো হলেও আমার হোক। কেমন করে আপনি এই এই দায়িত্বের মধ্যে ঢুকে পড়লেন? এটা কি মানে সচেতন ভাবে ঢুকলেন, নাকি আচমকাই আপনার মনে হলো যে না এই কাজটাই আমার জন্য ভালো, আমি এই কাজটা করবো? এই কথাটা শুনবো। না, খুব একটা আচমকা মনে হয়নি বিষয়টা। আসলে হুম। এটা বলতে গেলে আমাকে একটু পেছনের দিকে যেতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই। ছোটবেলায় একটা, যেরকম সবার, হ্যাঁ, সবারই থাকে, সেরকম আমারও একটা থিয়েটারের সঙ্গে যোগসূত্রের একটা গল্প আছে। সে গল্পে আমি পুরোটা গেলাম না। থিয়েটার ভালোবাসি, করতে ভালো লাগে, অত কিছু বুঝি না, অভিনয় করি, এটুকু করতে করতেই আমার সঙ্গে একজন মানুষের দেখা হয়েছিল। মানে তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু থিয়েটারের অঙ্গনে আপনি জানেন বিনোদিনী নাট্য মন্দির ডানকুনিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক চর্চার জায়গা। 72 সালে এই মঞ্চটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে কিছুদিন পর আমার বাবা এই মঞ্চটার সঙ্গে যেহেতু যুক্ত ছিলেন, সেই খুব ছোটবেলা থেকেই ওই মঞ্চে আমার যাতায়াত ছিল। ওখানে নাটক দেখে কিন্তু আমার খুব ভালো লাগতো, ওটা আমার নাটকের মূল আকর্ষণের প্রথম জায়গা। এবং আমি খুব বড় বড় ভালো ভালো নাটক দেখেছি ওখানে ছোটবেলায়। যাই হোক, তা সেই মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বিদ্যুৎ বসু, তার সঙ্গে নাটকের সূত্রে আমার যোগাযোগটা, আমরা তখন নিজের একটা ছোট দল করেছিলাম ডানকুনিতে, ডানকুনি যাত্রিক বলে। আর প্রথম শো হয়েছিল দুই মহল জসুন দস্তিদারের, আচ্ছা। এই নাটকটি। এই এই নাটকটিতে আমি অভিনয় করার পর বিদ্যুৎ জেঠু আমাকে একদিন তার বাড়িতে ডেকে পাঠান
পাঠিয়ে বললেন কাল থেকে তুই মঞ্চে আসবি। তা উনি এমনই একটা ফিগার, উনি বলা মানে কাল থেকে আমি ওখানে যাব। তখন আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি, তা কলেজে পড়ি। পরের দিন থেকে যেতাম, কিন্তু আমি 2 বছর খালি গিয়েছি, কিছু করি, কোনো চরিত্রে অভিনয় করিনি, কিচ্ছু করিনি। খালি যেতাম, বসে থাকতাম, সবাই অভিনয় করতো, নাটকের নির্দেশনা হতো, আমি দেখতাম, চলে আসতাম। তো এক সময় উনি আমাকে প্রথম শেখালেন নাটকে কি করে মিউজিক করতে হয়। একটা রবিশঙ্করের সেতারের ক্যাসেট দিয়ে, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেট দিয়ে বললেন সামনেটায় খুব ধীর লয়ে বাজে আর শেষের দিকে ঝালা খুব দ্রুত লয়ে বাজে। এইবার মুড অনুযায়ী ক্যাসেটটার একটা পিঠ সোজা করে বাজালে তার শুরুটা বাজবে, আর উল্টো করে দিলেই তার ঝালা পোর্শনে চলে যাবে। এই অনুযায়ী হিসেব করে নাটকের মিউজিক করবি। তখন ওই একটাই ক্যাসেট কেনার ক্ষমতা ছিল, এরকম ব্যাপার। তা সেটা করতে করতে হঠাৎ একদিন উনি আমাকে ডাকেন, ডেকে বলেন যে অমুক জায়গায় ছোটরা নাটক করবে, তুমি গিয়ে ওই নাটকটা পরিচালনা করো। আমি খুব আকাশ থেকে পড়ি, আমি নাটকটা পরিচালনা করব মানে? আমি এখনো মঞ্চেই আসতে পারিনি, আমাকে তার কোনো নাটকে আমাকে এন্ট্রি দেন না, কোনো চরিত্রের অভিনয় দেন না। আমি সেট বানাই, আলো ধরি, মিউজিক করি, এটাই করি। তা তা উনি বললেন কেন পারবি না? আমি তো কিছু জানি না। বলে তাহলে তো এই 1.5 বছর ধরে বসে বসে কি দেখলি? এইটা আমার চোখ খুলে দিল। সত্যিই তো আমি তো 1.5 বছর ধরে এখানে বসে বসে খালি পরিচালনাই দেখেছি। মঞ্চকে কি করে মাপতে হয়, কি করে মঞ্চের মধ্যে জ্যামিতি চলে আসে, কি করে পরিমিতির অঙ্ক হিসেব হয়, সমস্তটাই তো জানি। পরে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবলাম। আমি সেই নাটকটার পরিচালনা করেছিলাম, বাচ্চাদের নিয়ে একটা ওপেন এয়ার জায়গায় পুকুরের ধারে একটা নাটক হবে, রবীন্দ্রনাথের শারদোৎসব। খুবই কঠিন নাটক ওটাই, সেই হিসেবে আমার প্রথম পরিচালিত নাটক, যার পেছনে বিদ্যুৎ বসু ছিলেন। তারপর তিনি এসে ফাইনাল টাচ টাচ দিলেন। তাই এটা করতে গিয়ে করতে 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 এটা আমার একটা নেশা হয়ে গেল, যে বাহ, এই থিয়েটার মেকিং ব্যাপারটা তো খুব মজার। কিন্তু পরবর্তীকালে নিজে বুঝেছি অনেক চাপ থাকে, অনেক অর্থনৈতিক চাপ থাকে, সবটা মনের মতন হয়ে ওঠে না। পরবর্তীকালে উম কলকাতার দলে যোগ দেওয়া, সেখানে অভিনয় করা, সেখানে ম্যানেজারি করা, পরবর্তীকালে আবার শিল্পী মনে ফিরে এসে আবার থিয়েটারের কাজ করা, শিল্পী মনেও কিছু পরিচালনা করেছিলাম নাটকের। তারপর মনে হলো যে অর্থনৈতিক ভাবে আমি তো একটা চাকরি করি, তাই একটা দল করলে সেই দলটার অন্তত খরচটা ছেলে মেয়েদের বহন করতে হবে না, আমি করতে পারবো। তাহলে একটা দল হোক, যে দলে এই মফস্বলের ছেলে মেয়েরা কাজ করুক, প্যারালাল কাজ করে তারা যদি একটু এক্সপোজার পায়, তারা যদি একটু ভালো জায়গায় যেতে পারে, এই ভাবনা থেকেই ধান ভানার কাজ শুরু করা। বাহ, ভেরি গুড। মানে যেটা আমি শুধু লাস্ট লাইনটা মেনলি নিলাম, যে আমি তো একটা চাকরি করি, আমি একটা চাকরি করি মানে মফস্বলে ছেলেগুলো একটু এক্সপোজার পেতে গেলে পরে তাদেরকে খরচাটা করতে হবে না, আমি খরচাটা দিয়ে করতে পারবো। তাহলে যেটা আমি বলছি এখান থেকে অনুষ্ঠানটা যদিও শুরু করেছি। যদিও আমাদের দলের ছেলেমেয়েরা এখন বোঝে যে এখন তো গ্রুপ থিয়েটারের ফরমেশনটা পাল্টে গেছে, বাণিজ্যিক থিয়েটার গ্রুপ থিয়েটার সব মিলেমিশে এক হয়ে গেছে, কিন্তু তারা বোঝে, তারা নিজেরা কন্ট্রিবিউট করে, তারা টিকিট বিক্রি করে, আমরা এখনো ঘুরে ঘুরে টিকিট বিক্রি করি, টিকিট বিক্রির টাকায় থিয়েটারটা করার চেষ্টা করি। এইটা একটা করি, আমরা তো কোনো নিই না, সরকারি গ্র্যান্ট নিই না, আমরা এইটা করে চেষ্টা করি। বাহ। যাই হোক, এটা আলাদা প্রসঙ্গ। না, একই প্রসঙ্গ, মানে মানে দলটা তো আলটিমেটলি উত্তরণ তো হয়েছে। আপনি যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, অ্যাটলিস্ট যেটা আপনি বললেন আর কি, এটাও তো একটা বিবর্তন, যে এখনকার দিনে ছেলেমেয়েরা এসে অন্তত এটা ভাবছে যে একটা দলকে চালাতে গেলে পরে উনি একা কেনই বা করবেন, কি করেই বা করবেন। থিয়েটারের যে খরচ খরচা যেখানে গিয়ে পৌঁছেছে, সেখানে একটা মানুষের পক্ষে, যেটা আপনি বললেন, দল হয়ে উঠতে গেলে পরেও দল
হওয়া মানে ওদের একটা শর্ত যে আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে। আমি একটা আহ, আহ, পরিবার বা অবশ্যই। একটা দলের একটা অংশ, মানে শুধুমাত্র আমি সেখানে গিয়ে অভিনয় এগুলো করলাম। এগুলো মূলত বিদ্যুৎ বোস মূলত আমাদের রক্তে ঢুকিয়ে দিয়েছিলেন যে একদম। কেন থিয়েটার করব, কেন দল করব। আমি তো সিনেমাও করতে পারি, আমি তো সিরিয়ালও করতে পারি, তখন সিরিয়াল এসছে। হ্যাঁ, কিন্তু আমরা কেন থিয়েটারটা করব, গ্রুপ থিয়েটারটা কেন করব, এগুলো রক্তের মধ্যে ঢুকে গেছে। আহ, সেই হিসেবেই করে যাওয়া আর কি। হুম। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, এই সম্পর্কে আমার নিজস্ব তো একটা মতামত আছে, তবুও আপনার শুধু ঝালিয়ে নেব। তারপরে আমি গৌরব, শিবতী বাবু, সন্দীপের কাছে আসবো, ওদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, জানাবার জিনিস থাকবে। আচ্ছা, এই যে আপনার যেটা মনে হয় এক্সপোজার দেওয়া, আপনার কি কখনো মনে হয় না যে এখনকার ছেলে মেয়েরা এক্সপোজার নেবে বলে, আমার এই নিয়ে এটা আমার মত না, আমার শুধু প্রশ্ন, আমার মত তো একটা আছে, এখনকার ছেলে মেয়েরা এক্সপোজার নেবে বলেই থিয়েটার করতে আসছে, নাহলে সে থিয়েটারটা করবে না। না মনীষীশ দা, শুধু এখনকার ছেলেমেয়েরা বলে নয়, শুধু এই প্রজন্মের ছেলেমেয়েরা বলে নয়, চিরকালই আপনার আমার মতে 70% মানুষই, মানুষ তো আমিও তো মানুষ রক্ত মাংসের। আপনারা যে আজকে আমাকে এখানে ডেকেছেন, আমার তো আনন্দ হচ্ছে ভেতরে ভেতরে। আপনি যদি না ডাকতেন আমি এই আনন্দটা পেতাম না। তা হিউম্যান বিং, তার মধ্যে একজন শিল্পীর প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন থাকেই, এটা হ্যাঁ। অস্বীকার করে লাভ নেই। এটা এটা থাকবেই, তার একটা চাহিদা থাকবেই, আমি প্রতিষ্ঠিত হই, আমি একটু মঞ্চে দাঁড়াই, অভিনয় করি। আমি যেমন স্পন্দনে, আইপিটিএস স্পন্দনে 2 বছর খালি পেছনের কাজ করেছি। 2 বছর পর যে নাটকটায় সুযোগ পেয়েছিলাম 2 মিনিট স্টেজে ঘুমানোর, হুম। তা এইটা আমরা আমরা মেনে নিয়েছিলাম, কারণ আমাদের অন্যরকম স্কুলিং ছিল। কিন্তু আবার আমাদের সময়ে বহু আছে, আমাদের আগেও বহু আছে যারা জানেন যে এক্সপোজার কি করে নিতে হয়, এক্সপোজার পাওয়ার জন্যই তারা আসেন এবং তারা বিখ্যাত হন, যশ পান। তাদের সেই যশ পাওয়ার ক্ষমতাও তাদের আছে, তাদের অভিনয় ক্ষমতা আছে বা অন্যান্য ক্ষমতা আছে। এটার মধ্যে আমি কোনো দোষ দেখি না। কেউ যদি অভিনয়ের করার জন্যে গ্রুপ থিয়েটার করতে আসে, এটা তো 100 বার, 100 বার 90 ভাগই তাই জন্য আসে। কে বসে বসে খালি একটা থিয়েটারের ঘর ঝাড় দেবে বলুন তো সারা জীবন? না কোনো শিল্পী কি তাই করেছেন সারা জীবন থিয়েটারের ঘর ঝাড় দিয়েছেন? যারা ঝাড় দিয়েছেন তাদেরকে আপনিও চেনেন না, আমিও চিনি না। আপনার মতন মানুষ যারা ঝাড় দিচ্ছেন, বা বিদ্যুৎ বোসের মতন মানুষ, বিদ্যুৎ বোসকে নিয়ে কোনো আলোচনাই হয় না, কোনো কথাই হয় না। কিন্তু বিদ্যুৎ বোসকে উৎপল দত্ত একটা সময় বলতেন যে আমার পরে পলিটিক্যাল থিয়েটার যদি কাউকে বলো তার নাম হচ্ছে বিদ্যুৎ বোস, সারা পশ্চিমবঙ্গে। তাকে নিয়ে কোনো আলোচনাই হয় না, কোথাও কোনো আলোচনা হয় না, এবং তিনি চানও নি আলোচনা হোক। মানে এরকম মানুষ প্রচুর আছেন, কিন্তু বেশিরভাগই খুব স্বাভাবিকভাবেই থিয়েটার করব, থিয়েটার করলে তাড়াতাড়ি মুখস্থ হয়, তাড়াতাড়ি মুখস্থ হলে সিরিয়ালে ভালো পার্ট পাওয়া যায়, ভালো বলতে পারি, অভিনয় শেখা যায়, অভিনয় শেখার সব থেকে বড় জায়গা। এবং সেখানে আপনার মতন বা এরকম বিখ্যাত বিখ্যাত যারা আছেন, তাদের কাছে যদি কাজ করতে পারেন, কাজটা তাড়াতাড়ি শিখতে পারে, তার তো একটা স্বপ্ন থাকেই। হ্যাঁ, এখন সেটা তো আমি থাকাটা মানলাম, কিন্তু খারাপ আমি না, থাকাটা ভালো। ভালো না, আমি এ বিষয়ে কোনো মত দিচ্ছি না, আপনারটাকে আমি গ্রহণ করা, কারণ ওটাই আমার মত, আমি যদি বললাম আমার কোনো মত নেই। তবে আমি একটা জিনিস বলি, যে আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যে এক্সপোজার কি এভাবে নেওয়া যায়? আপনি ধরুন এই যে বলেন বিখ্যাত, এই বিখ্যাত হবার কি কোনো শর্টকাট রুট আছে? আপনি চাইলেই কি বিখ্যাত বিখ্যাত হতে হওয়ার, পারেন? না, বিখ্যাত এখনকার দিনে হয়তো হতে পারে, একদম যে হতে পারে নয়, আমার অবজারভেশন সেটা বলে না। আমি আমি এই এই কিন্তু কন্টেক্সটে আসতে চাইছিলাম আর কি। হ্যাঁ, কারণ মানে আমি বলছি বিখ্যাত, এখন বিখ্যাত শব্দটা মানে কি, আমি মানে পরিচিত। এবার হুম। তারটা আপনার ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা পরের কথা, সেটা হুম। অন্য জিনিস। সব মানুষ তাকে গ্রহণ করছেন কি করছেন না পরের কথা, কিন্তু তিনি একটা পরিচিতি লাভ করছেন। এই জায়গাটা এখন অনেক অনেক সহজ হয়েছে, আগে যেটা খুব কঠিন ছিল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি, কৌশিক দা, থিয়েটারের যেটা মেন আমরা পেয়েছি, আপনি বলুন আমি বলুন, বিভিন্ন জায়গায় কাজ করে হয়তো এক্সপোজার পাইনি, কিন্তু একটা জিনিস তো পেয়েছি, থিয়েটার মানুষের একটা মানে
সলিড পার্সোনালিটি তৈরি করে, ব্যক্তিত্ব তৈরি করে। মানে আমি ব্যক্তিত্ব বলতে এরকম চাইছি, ধরুন এখন যদি কোনো নাটকে আমাকে বলা হয় যে হনুমানে তেল মাখছে, এরকম একটা সিন নিয়ে নাটকটা তৈরি করা হচ্ছে এবং এইটা মেইন চরিত্র, আপনাকে এটা করতে হবে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এইটা করলে আপনি একটা এক্সপোজার পাবেন। এখন থিয়েটার আমার মধ্যে পার্সোনালিটি একটা দিয়েছে যে আমি সেই চরিত্রটা অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। অর্থাৎ আমার এক্সপোজারটা কি আমার পছন্দ হুম। করা রুট ধরে আসছে নাকি আমার উপর চাপিয়ে দেওয়া কোনো রুট ধরে আসছে। আমি বলছি এই এই যে সূক্ষ্ম বিশ্লেষণের যে জায়গাটা, যেটা থিয়েটার আমাদের দিত, অর্থাৎ এটাই আমি হ্যাঁ বলবো, এটাই আমি না বলবো। এমন তো নয় যে থিয়েটারের সমস্ত মানুষরাই গিয়ে সিনেমায় বা চলচ্চিত্রে অভিনয় করেছেন। আবার এরকম একটা বদনামও আছে, কিন্তু খুব মানে সন্তর্পণে এই বদনামটা রটিয়ে দেওয়া হয়েছে যে থিয়েটারের লোকেরা উন্নাসিক হন বলে, আমি একটা সিনেমাতেই দেখলাম, তারা সিনেমায় অংশগ্রহণ করেননি বা করেননি। এটা বদনাম আমি এই জন্যই বলছি, এটা খুব সন্তর্পণে এই বদনামটা রটিয়ে দেওয়া হয়েছে। আসলে মূল যে কারণটা, সেই কারণটা নিয়ে চর্চা করা হয়নি। থিয়েটার করতে গেলে পরে থিয়েটারের মানুষের মধ্যে একটা একটা পার্সোনালিটি তৈরি হয়ে যায়, সে একটা মানে একটা ডিসিশন মেকার হয়ে যায় যে আমি এইভাবে এক্সপোজারটা নেবো কি নেবো না। আমি আপনাকে বলছি, না, যেমন ধরুন যারা প্রত্যেকটা প্রত্যেকটা শিল্পের প্রত্যেকটা মাধ্যমের একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে। এবার প্যাটার্ন আছে। আমার মনে আমার মনে হতেই পারে যে আমি একটা ছবিতে কাজ করব, এটা আমার খুব ইচ্ছে। আমি একটা ছবিতে কাজ করলাম, সে কিন্তু সেই কাজটা কাজের মতন কাজ হলো না। পরে যখন ছবিটা দেখতে বসলাম তখন আমার মনে হচ্ছে যে এই ছবিটায় আমার কাজ না করলেই হতো, আমার কি দরকার ছিল, আমার তো কোনো প্রয়োজন নেই। আবার কারোর কারোর মনে হয় যে আচ্ছা ছবিটায় কাজ করলাম, আমি তো একটু পয়সা পেলাম, ঠিক আছে। এখন অবশ্যই থিয়েটার একটা পার্সোনালিটি তৈরি করে, এবং অবশ্যই আমি মনে করি যে থিয়েটারের ছেলে পারে না, থিয়েটার যারা করেন তারা পারে না এরকম কোনো কাজ নেই, সমস্ত কিছু করতে পারেন। এই জিনিসটা হ্যাঁ, তৈরি করে দেয় থিয়েটার। হ্যাঁ, আমি এইখানটাতেই আসছিলাম। এই যে ধরুন থিয়েটার করতে গিয়ে আপনি বলুন বা আমি বলুন বা অপরে সুব্রতী বাবু রয়েছেন, আমরা যারা একটু পুরনো, আহ, আমরা কিন্তু একটা জিনিস তো থিয়েটার করতে গিয়ে শিখেছি, যে থিয়েটারের একটা পার্ট আমরা নিয়েছি, যে আহ, লড়াই, অর্থাৎ ওই ঘর ঝাড়ু দেওয়া থেকে যে লড়াই শুরু হয়, একটা থিয়েটার মঞ্চে 2 ঘন্টার একটা নাটকে মূল চরিত্র করতে গেলে পরে যে সেটটায় পেরেক মেরে গিয়ে সেই চরিত্রে অভিনয় করে আসা, এইখান থেকে যে লড়াইয়ের যে ব্যক্তিত্বটা তৈরি হয়ে যায়, সেই ব্যক্তিত্বটা যখন অন্য যে কোনো মিডিয়ায় যখন শিফট হয়, তার প্রভাবটা কিন্তু পড়ে। এবং আমার মনে হয় কোথাও বোধহয় সেই অবশ্যই। সেই কনসেপ্ট থেকেই বোধহয় সেই কনসেপ্ট থেকেই বোধহয় থিয়েটারের লোকদের এত প্রায়োরিটি এখনো ক্যামেরায় রয়েছে। কিন্তু আমি ওইখান থেকেই অবশ্যই বলছিলাম আর কি। অবশ্যই। হ্যাঁ, একদম আমি সেটাই বলছি। এখন এবার একদম ধরুন যারা, একমত। আমি সেটাই বলছি আর কি আপনাকে, এবার ধরুন যারা 2 মাস থিয়েটার করতে এসে ভাবছে যে আমি ক্যামেরায় গিয়ে একটু ভিড়ে ভিড়ে একটু অংশগ্রহণ করে ফেলি, অংশগ্রহণ করলে আমি একটা এক্সপোজার পাবো, এই যে তাদের ভাবনা চিন্তার মধ্যে যে গলদটা থেকে যাচ্ছে, এইখানে কি কোথাও আমরা যারা অভিভাবক, আমাদের কি কোনো দায় থাকছে নাকি অবশ্যই আমরা ঠিক ঠিক অবশ্যই অবশ্যই দায় থাকবে, অবশ্যই দায় থাকবে। আমাদের কাছে যারা থিয়েটার করতে আসছেন, মানে ধরুন আমাদের এই বয়সের প্রজন্মের কাছে, যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আসছেন, তাদেরকে সঠিকভাবে গাইড করতে হবে। এটা অবশ্যই দরকার যে তুমি করো তোমার এক্সপোজারের জন্য, অবশ্যই তুমি করো, কিন্তু তুমি এক্সপোজারের রাস্তাটা ঠিক করে বেছে নাও। তুমি যদি একদমই এক্সপোজারই চাও তাহলে এক্সপোজারের রাস্তাটা তোমায় ঠিক করে বাঁচতে হবে, যে এক্সপোজারে তুমি হারিয়ে যাবে না। আমরা একদম। যেমন এক্সপোজারের পথে হাঁটিনি, সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি যদি এক্সপোজারের পথে হাঁটো, সেটার মধ্যে কোনো অন্যায় নেই। কোনো আমার আমার তো ব্যক্তিগতভাবে কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব নেই। অবশ্যই তুমি যাও, অবশ্যই তুমি পেশা হিসেবে নাও বা যা হিসেবেই নাও, কিন্তু তোমাকে সেই হিসেবে প্ল্যানিং করতে হবে যে তুমি কিরকম এক্সপোজার নেবে। একদমই তাই, একদমই। আমি এটাই, এই একদম খুব দামি কথা বলেছেন যে তাকে রুটটা জানতে হবে, এবং সেই রুটটা জানতে গেলে তো কোথাও তাকে অভিভাবক হিসেবে কাউকে মানতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি কৌশিকদা, আড্ডার সূত্রেই। আমার যে নাট্যগুরু চিন্ময় চট্টোপাধ্যায়, আমার খুব মনে আছে হুম। একটি দলে যখন অভিনয় শুরু করি, হুম। দুটো ঘটনা বলতেই হয়। একটা আমি হচ্ছে প্রথম আমি বোধহয় চিন্ময়দার নাটক, প্রথম চিন্ময়দার নাটক দেখেছিলাম, সেই নাটকটার নাম হচ্ছে খারিজ, বহু হ্যাঁ, বছর আগের। হ্যাঁ, 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 চিন্ময়দার বাঁধা ছিল যে বিনোদিনী নাট্য মন্দিরে বছরে একবার চিন্ময়দা আসবেন, একটি দল আসবে, আর আমরা নাটক দেখবো। খারিজ, বায়েন, হ্যাঁ, বহু পুরনো পুরনো থিয়েটার ওনার দেখেছি, চারবাক। এবং
সব চিন্ময় দার। অসাধারণ এক ব্যক্তিত্ব, অসাধারণ এক ব্যক্তিত্ব, যিনি এত অনেক সুন্দর করে শিখেছি, শেখান। অনেক শিখেছি, অনেক শিখেছি। এবার আমাদেরও একটা ক্রেডিট ছিল জানেন, তবে সেটাই বলছি, আমাদের মানে আমি জানি না সময়টা পাল্টে গেছে কিনা, আপনিও তো আমার সময়ের কাজ করতে সেজন্য বলছি। তো আমি এই যে গল্পটা না বললেই নয় আর কি, আমি হুম কৃষ্ণ গোবর্ধন নাটকে হুম। মেন চরিত্র আশিস করছিলাম, শ্যামাকান্ত দাসের। তো হ্যাঁ আশিস আমি আমাদের দেখেছি তো, অভিনেতা। হ্যাঁ আমি আশিস দেখেছি ঠিক। কৃষ্ণ গোবর্ধন হ্যাঁ নাটকটার প্রথম শো হয়েছিল বিনোদিনীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি আশিস করতাম। তো হ্যাঁ মুক্তাঙ্গনে ক্লোজ ডোর যখন হবে লাইভ রিহার্সাল, তো ওইখানে আমি জানতে পারলাম, তার 4 দিন আগে জানতে পারলাম চরিত্রটা আমি করছি না। করছি না আমাকে আচ্ছা চিন্ময়দা বললেন করছি না, আমাকে কিছু ব্যাখ্যা করেননি, শুধু জানালেন দলকে যে মনোজিৎ করছে না, সুব্রত বাবু বলে কাউকে একজনকে নিয়ে এসে ওনাকে দিয়ে করাবেন, কারণ যিনি হিরোইন করছে তার সময় বয়স ম্যাচ করছে না, আর মনোজিৎকে একটু শেখি লাগছে। আচ্ছা। টেকনিক ভেরি স্পোর্টিং, আমি জানি আমার এর নির্দেশ। এবার দলে কিন্তু চিন্ময়দাকে সবাই প্রশ্ন করেছিল যে উম, এটা ঠিক হচ্ছে, একটা ছেলেকে এতদিন ধরে তুই রিহার্সাল দিয়ে বুঝতে পারলি না যে ওকে দিয়ে চরিত্র হচ্ছে কি হচ্ছে না। চিন্ময় যারা বন্ধু ছিলেন বা যারা ছোট ছিলেন তারাও ম্যানেজিং, চিন্ময় একটা কথা বলেছিলেন যে মনুষ্য যেমন শত্রু নয়, আর কোনো উত্তর দেবার লোক উনি ছিলেন না। মনুষ্যকে তোমরা আমার চেয়ে বেশি ভালোবাসো না, বা আমি তোমাদের চেয়ে কম ভালোবাসি না, ও একটা দলের অংশ। মনুষ্য যেমন নাই অভিমানী দল ছেড়ে দিলে আমার খুব লাভ এইটা হয়। মনোজিৎ দা, হ্যাঁ মনোজিৎ দা, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এখনকার দিনে কেউ পারবে না। আমি সেটাই বলছি আর কি। আমি সেই হ্যাঁ জায়গা আমি দাদা। যেমন আমার দলে বলি সেম একটা, মানে যখন বললেন তখন আমি 1 মিনিট সময় চেয়ে নেব, আমার একটা স্মৃতি আপনার সঙ্গে শেয়ার করি। আমাদের একটি নাটক হচ্ছিল স্পন্দনের, আইপিটিএস স্পন্দনের, সংগ্রাম গুহ ডিরেক্টর, একটি নাটক হচ্ছিল, সেই নাটকটি হচ্ছে অ্যান্টিক ক্লক। খুব বড় নাটক, খুব ভালো নাটক। তাতে আমাকে অনেক ছোট ছোট চরিত্র করতে হতো, তার মধ্যে স্যাম বলে একটা চরিত্র আমাকে আলাদা করে করার জন্য উনি বলেছিলেন। হুম তা স্টেজ রিহার্সালও হয়ে গেছে। হুম 4টে আমাদের ফাইনাল রিহার্সাল ছিল স্টেজে, যাত্রা ফণিভীষণ যাত্রা মঞ্চে হচ্ছে। লাস্ট রিহার্সালে দেখলাম উনি অন্য একজনকে বেছেছেন। সবাই আমাকে এসে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছে খুব ইজি ছিল, ভীষণ ইজি ছিল। এবং একদম। আমি কোনো দ্বিতীয়বার তো কোনো প্রশ্ন করিনি, ডিরেক্টর চাইছেন না, তার উপর আর কোনো কথা হয় না। হুম উনি আসলে আমার থেকে একজন ভালো কাউকে পেয়েছেন যাকে ওই চরিত্রের সঙ্গে মানায়, তা হুম ন্যাচারালি ডিরেক্টর তাকেই ব্যবহার করবেন। কিন্তু এরপরে যেটা মজা হলো, খান 20 শো এর পর সে অফ হয়ে গেল। হুম সে যেদিনকে অফ হলো সেদিনকে আচমকা অফ হলো। তা হুম সকালবেলা আমাকে ফোন করে বললেন, তো স্যাম মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে আছে, করে দিতে পারবি? আমি বললাম হ্যাঁ করে দিতে পারবো, আজকে দিয়ে স্যাম করবি। আমি দ্বিতীয়বার কিন্তু কোনো প্রশ্ন করিনি, আমি স্যাম করতে আরম্ভ করলাম। আমি 20খানা শো করেছিলাম স্যামের। 20টা শো এর পর আবার সে ফিরে এলো, হুম ফিরে আসার পর আবার তাকে দিয়ে দিল। আমি কোনোদিনও প্রশ্ন করিনি। এ নিয়ে এক্সিকিউটিভ কমিটিতেও প্রশ্ন উঠেছিল, যে এরপরও আমাকেই প্রশ্ন করেছিল, এরপরেও তুমি দলে আছো কেন? যখন তোমাকে প্রয়োজন হবে তখন ব্যবহার করবে, যখন তোমাকে প্রয়োজন হবে না তখন সরিয়ে ফেলবে। তুমি তো ওটার ক্যাপাবিলিটি আছে তোমার, তাই জন্যই তো তোমাকে স্টেজে নামাচ্ছে, তা তুমি কেন আপত্তি করছো না? তা আমরা শিক্ষাটা এরকম পেয়েছিলাম, দল যখন মনে করবে দল তখন আমাকে সেরকম ভাবে ব্যবহার করবে। একদম, এবং দলের প্রয়োজনেই আমি আছি। আমি দলের প্রয়োজনে আছি, আমার প্রয়োজনে দলে নেই। হ্যাঁ, আমি দলে এইটা যতক্ষণ হচ্ছে, আছি মানে একদম একদম এই কোথাও এই এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমরা বোধহয় একটু মিস করছি এই সময়ে দাঁড়িয়ে। এবং এর আমি কাউকে দোষ দিচ্ছি না, এমন আমি বলছি না যে এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমি দায়ী করছি না, আমি যে না না পরিস্থিতিটা না বেছে দায়ী নিচ্ছি নয়, একদমই দায়ী নয়। এটাই তো, এটাই তো সময়ের সত্যি দাবি। কথা বল। সময়ের ভাবনা। আম, যদি সেইভাবে ভাবেন, গ্ল্যামার তার পেছনে যদি ধরেন পুঁজি, ক্যাপিটালিজম, আপনি যে দিক থেকেই দেখতে চান না কেন, আমাদের ভেতরে তো সেগুলো কাজ করে কোনো না কোনো ভাবে। একদম। আমরা তো একটা জামা কিনতে গেলে ব্র্যান্ডিং জামাটাই চাই, এ তো হুম, স্বাভাবিক। হুম, একদমই। ঠিক। শিবতী বাবু। এগুলোর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ,
আপনি আলোচনা বলবো। অংশগ্রহণ করতে পারেন, আপনার কিছু। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। আমার হ্যাঁ, জিনিসটা যেটা আমি কৌশিক নমস্কার। বাবু, নমস্কার, কৌশিক বাবুকে শুনলাম। কৌশিক বাবু একদম নাটকের গোড়ার প্রথম ধারাপাত বা বর্ণ পরিচয়টাই পরিচয় করিয়ে দিলেন, যে দেখো বাবু, নাটকের কিন্তু এটাই আসল কথা, যে তুমি নাটকটা করতে এসেছো একজন নাট্যকর্মী হিসেবে। নাট্যকর্মী হওয়াটা, তার জন্য তার পরিধিটা কতটা তুমি জানার চেষ্টা করো এবং করে যাও, তারপরে তুমি একজন নাট্যকর্মী হও। মনসুজ বাবুর যে আলোচনাটা, আপনি যে আলোচনাটা মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, যে এখনকার প্রজন্ম নাটক করার ক্ষেত্রে এই জিনিসগুলো হয়তো পাওয়ার সুযোগই পাচ্ছে না, কারণ জাঁকজমকপূর্ণ বিভিন্ন জিনিসগুলো তাদের কাছে এত আকর্ষণের বস্তু হয়ে যাচ্ছে, যে এই ফান্ডামেন্টাল জিনিসগুলোও যে প্রয়োজন, তারা সেটা যে কোনো কারণেই না জেনেই তারা দৌড়ে যাচ্ছে, ফলও তারা পাচ্ছে। দীর্ঘদিনের দৌড়ে তারা থাকতে পারছে না, যেহেতু তাদের কাছে এই সব রসদগুলো নেই। আপনি যে কথাটা বললেন, যে আমি 20টা শো করার পর আমি বসে গেলাম, এই মননটা তৈরি হতে দাদা বড্ডই বড্ডই কষ্ট লাগে। সেই মননটা যদি না তৈরি হয়, অনেক দিন ধরে এর সঙ্গে থাকাটাও অসম্ভবের ব্যাপার। তাই মনে হয় নাটক করতে আসার প্রথম ধারাপাতে নাট্যগুরু বা পরিচালক যারা আছেন, তাদের কাছে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে আমাদেরও প্রথমে ধারাপাতগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেওয়া দরকার। যে খুঁটিয়ে খুঁটিয়ে যদি জানা যায়, তাহলে হয়তো সে নাট্য দল সমৃদ্ধ হয়, সে সমৃদ্ধ হয়, ও আগামী দিনে নাটক তার নিজস্ব ধারায় এগোতে পারে। সঙ্গে সঙ্গে তো অনেক কিছুই চলছে, সিনেমা চলছে, সিরিয়াল চলছে, সবাই এগিয়ে যাব, কিন্তু আলাদাভাবে যখনই একটা কিছু ঘটে, তখন যে আঙুলটা তোলে ও নাটকের ছেলে, এই যে সংজ্ঞাটা তার পিঠে বাঁধানো হয়, তার একটা পরিচয় সে রাখতে পারে। অনুশীষ বাবু এই ব্যাপারে কি বলেন? একদমই ঠিক, খুব দামি কথা বলেছেন শিবতী বাবু। যে এই যে নাটকের ছেলে, এই কথাটা শুনতে যতটা গর্ব লাগে আমার, কৌশিক বাবু ও তো নাটকের ছেলে, ও নাটক থেকে এসেছে। এই 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 যে কথাটা শুনতে যে গর্বটা হয়, আমরা যে গর্বটা অনুভব করি, এই গর্বটা অনুভব করাটা এখনো আছে, সেই গর্বটা এখনকার ছেলেমেয়েরাও করে। হয়তো কোথাও কমেছে একটুখানি, সেই জন্য একটু সমস্যা হয়, ডিফোকাসড হয়ে যায়। আর একটা কোথাও মনে হয়, এটা চিরকালে আমাদের সময়ও ছিল অবশ্য, যে সেই একদিন দুদিন দুদিন 2 মাস 4 মাস 6 মাস অভিনয় করার পরই সে মনে করতে শুরু করে আই এম নেক্সট ডিরেক্টর। অথচ একজন ডিরেক্টর হতে গেলে কত ঝামেলা তাকে বোয়াতে হয়, কত আহ, মানে আমি তার মানে পাণ্ডিত্য বলছি না, কত স্বপ্ন বিলাসী তাকে হতে হয় একটা ফ্রেমকে তৈরি করবার জন্য। থিয়েটার মেকিং, যেটা আমি বললেন যে একটা মঞ্চের মধ্যে জ্যামিতি পরিমিতি তৈরি হয়, এই জ্যামিতি পরিমিতিটাকে জ্যামিতি বই থেকে শিখতে হবে না। তার কপালের উপরে যে চোখটা আছে, থার্ড আই থেকে সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, কখনো সে অ্যাঙ্গেলটা ভেঙে দেবে, কোনো স্কোয়ার তৈরি, কোনো স্কোয়ারটা ভেঙে দেবে। এই যে কাল্পনিক দৃষ্টিভঙ্গিটা, এটা তৈরি করতে গেলে পরে কত থিয়েটারের সাথে লেগে থাকতে হয়, কত থিয়েটার দেখতে হয়, তারপরে একটা 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 মৌলিক ধারণা তৈরি হয়। এই ধৈর্যটা বোধহয় কোথাও একটুখানি একটু 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 কমতি, আমি আমি আমার মনে হচ্ছে একটু কোথাও কম দেখতে পাচ্ছি। না, কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এমন নয়। আমি নতুনদের প্রচুর কাজ দেখেছি, অনেকেই ভালো খুব কাজ। ভালো। হ্যাঁ, আম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন তো অনেকটা সহজ হয়ে গেছে। এখন একটা অ্যাপ্লাই করলে বা একটুখানি দৌড়ঝাঁপ করলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, তার ফলে অনেকেই থিয়েটারটা করতে পারেন আর কি। যেটা উম, উম, স্বাভাবিকভাবেই চারটে খুব নিউ জেনারেশনের ছেলে তাদের পকেটের পয়সা ইনভেস্ট করে থিয়েটার করছে, এটা কম দেখা যায়। আর তার ফলে আপনি যেটা বললেন, ওই ধৈর্যটা বা ওই শিক্ষাটা কিছু কিছু থিয়েটারের ক্ষেত্রে, এটা বলতে অস্বীকার করে লাভ নেই। মঞ্চে দেখলেই বোঝা যায় যে এর বোধহয় আরেকটু পরিপক্ক হওয়ার দরকার আছে, বা আরেকটু বোঝার দরকার আছে এইরকম লেভেলের থিয়েটার করতে গেলে। আর তাছাড়াও প্রচুর ভালো লোক কাজ করেন। এটা ঘটনা পরিচালনা করতে গেলে তার পেছনে অনেক কিছু শিখতে হয়, মানে বেসিক্যালি শিখতে হয়। আমি এই শব্দটা আমি ব্যবহার করছি, তাকে জানতে হবে, তাকে একদম। মানে আল থেকে
এই মানে আলপিন থেকে আলপস তাকে জানতে হবে। একটা সমক্ষ ধারণা ছাড়া শিল্পের সমক্ষ ধারণা ছাড়া কখনো ডিরেক্টর হওয়াটা খুব কঠিন। সে যে উচ্চতারই ডিরেক্টর হন না কেন। একদমই তাই। গৌরব, একটু কমেন্ট থাকলে পড়ে নিতে পারিস, কমেন্ট থাকলে পরে। সুচিস্মিতা মুখার্জি জানাচ্ছেন অনেক শুভেচ্ছা, কৌশিকদা এসছেন আমাদের অনুষ্ঠানে, এবং তার সাথে কাঞ্চন মুখার্জিও জানাচ্ছেন অভিনন্দন। আপাতত আজকে কৌশিক বাবুর এই পুরো সমস্ত গল্প শুনছেন সবাই, সবাই মনে মুগ্ধ। অনুষ্ঠানটাতে কমেন্ট করতে পারছেন না এখন, সবাই অনুষ্ঠানটা শুনছে। গৌরবের কিছু বলার থাকলে বলতে পারো, পারফরমেন্স করতে পারো। না, বলার একটাই, অবশ্যই বলার তো আছেই। বলার আছে বলতে আমরা স্যার, কৌশিক বাবু, শিবজ্যোতি কাকা জাস্ট একটু আগেই বললেন, আমি ওই কথাটা ধরে বলবো যে এক্সপোজার পাওয়া বা এই যে ধান ভাঙা, এটার জন্য মনে হয় একটা পরিমণ্ডল দরকার, যে পরিমণ্ডলটা আজকে আমরা পাচ্ছি আলোমুখীরা, বিশেষ করে আমি তো পাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের কাছে একটা বড় দৃষ্টান্ত, আমাদের কাছে এরকম সৌভাগ্য খুব কম জনের হয়, যেটা আলোমুখীদের আছে। স্যার আমাদের সেই পরিমণ্ডলটা দিয়েছেন, কিন্তু তার সাথে যদি লাইভটা না হতো মনে হয় এই পরিমণ্ডলটাও পেতাম না। যে নাটক খেলায় আমরা অনেকেই শুনি, আমাদেরকে অনেক সময় বলে, আমিও গর্ববোধ করি যে নাটকের ছেলে বললে তখন নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে নাটকের ছেলে, তার যে লড়াইটা সেটা আমরা শুনতে পাচ্ছি। ঠিক অশোক ভট্টাচার্য আমার খুব প্রিয়, এবং তার লড়াইটা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে যায়, সেটা শুনেছি। আজকে কৌশিক বাবুর এই যে ঘটনাগুলো, এই যে গল্পগুলো, লড়াইয়ের গল্প, সেগুলো শুনছি। এই পরিমণ্ডলটা, এই এক্সপোজারের জায়গাটা আমাদের মনে একজনকে দরকার হয়, সেইটা আমরা পাচ্ছি। শিবজ্যোতি কাকার কথা ধরেই আমি বলি, এইটা স্যারের কাছে কৃতজ্ঞতার আবার সেই একই মানে এর কোনো শেষ নেই। যে এই লাইভটা যদি না হতো আমরা মনে হয় এই জায়গাটা পেতাম না, এই মানুষগুলোর সাথে আমাদের পরিচয় ঘটতো। গৌরব, একটা কথা বলি, ইকো হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে লড়াই, গৌরব মাইকটা আনমিউট করলেই ইকোটা বন্ধ হয়ে যাবে। লড়াই কিছু নয় ভাই, কেউ কারোর সঙ্গে লড়াই করি না। লড়াই করার শক্তি কোথায়? শক্তি টক্তি কিছু নেই। এনজয় করি, উপভোগ করি, আনন্দ করে। এই যত তুমি কঠিন রাস্তায় হাঁটবে, যত তুমি প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে একটা থিয়েটার করবে, সে তুমি বাড়ির সামনে একটা চৌকি পেতে দুটো কাপড় টাঙিয়ে একটা নাটক করো, কিন্তু নাটকটা করতে গেলে যে রাস্তাটা দিয়ে তোমায় যেতে হবে, সেই রাস্তাটা এনজয় করো, আনন্দ করে উপভোগ করো। লড়াই টড়াই কিছু না। স্ট্রাগল সবাইকে প্রতিষ্ঠিত হতে গেলে করতে হয়। আমি চাকরি করি, চাকরির জীবনে আমাকেও স্ট্রাগল করতে হয়েছে, একটা চাকরি পেতে গিয়ে মনীষীদাকেও স্ট্রাগল করতে হয়েছে। থিয়েটারের দল করি, থিয়েটারের দলটাকে ঠিক মতন অর্থ জোগাতে গিয়ে, খাবার জোগাতে গিয়ে ভিক্ষে করতে হয়, চাইতে হয় লোকের কাছে, সেইটা একটা স্ট্রাগল বলতে পারো। লড়াই টড়াই ওসব কিচ্ছু না, এনজয় করো। যত উপভোগ করবে তত দেখবে তোমার ভেতরটা আরো ভর্তি হয়ে যাচ্ছে। একদমই তাই। সন্দীপ, নেটওয়ার্ক আছে সন্দীপের? একটু সন্দীপের একটু পারফরমেন্স। সন্দীপ কিছু পারফরমেন্স ভেবেছিস?
সন্দীপ, সন্দীপ শুনতে পাচ্ছিস আমাকে? সন্দীপকে আমি শুনতে পাচ্ছি না, সন্দীপের সমস্যা হচ্ছে। সারাদিন এত টেকনিক্যাল কাজ করছো যে আসল টেকনিকটাই মিস হয়ে যাচ্ছে। এডিটিং নিয়ে এত ব্যস্ত সারাদিন, মোবাইল নিয়ে টেকনিক্যাল কাজ করতে করতে হ্যালো। আসল টেকনিক হুম। টাইম টু হ্যাঁ, শোনা পারফর্ম। যাচ্ছে, বলো। হ্যাঁ বলো, শুনতে বলো। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তখন বোধহয় ওই হেডফোনের প্রবলেমটা হচ্ছিল। হ্যাঁ, টেকনিক্যাল ফল্ট। হ্যাঁ, আপনি টেকনিক্যাল কি ফল্ট। কিছু পারফরমেন্স করবার জন্য প্রস্তুত সন্দীপ বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত হ্যাঁ, তাহলে একটু শুনি প্রস্তুত। আপনার পারফরমেন্স, শুনি একটুখানি, প্লাস দেখিও। আচ্ছা, ঠিক আছে। শুরু করছি। এই মার, আরে রে রে, আরে রে রে, তোর পিছনে পিছনে মার, আরে রে রে, মার। তোর মা, একটু চুপ করো মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। খেলতে দাও খেলতে দাও। এ মার না রে। যা, ধুর, ব্যাঙটা। এ তোমার জন্য হেরে গেলাম জানো। এবার বন্ধুরা চাটবে আমাকে, হেরে হেরে গেছিস, নুবরা, খেলতে পারে না। ধুর। তো আমি আমি যখনই খেলি তখন তোমার বাজে জামার কথা মনে পড়ে, হ্যাঁ? সারাদিন তো বাড়িতে বসে থাকি, তখন তো মনে পড়ে না। চাটুন গাও। বাহ, এই হয়ে গেছে। ওগো খেলা হুম হুম, খুব তো সুন্দর। শুরু হবার আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালো হয়েছে, ভেরি গুড। কৌশিকদা, যদি এই লকডাউন হ্যাঁ, সিচুয়েশনে বা লকডাউন পরিস্থিতিতে নাটক নিয়ে কিরকম প্ল্যানিং আপনার আছে? মনুষিসদা, একবার রিপিট করুন, কথাটা আমি শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই লকডাউন উত্তর পরিস্থিতিতে বা লকডাউনের মধ্যে নাটকটাকে তোমার সঙ্গে, আপনার সাথে কিভাবে রেখেছেন, বা লকডাউনের মিটে যাবার পর নাটকটা কিভাবে করবেন, কিরকম কিছু নিজস্ব কোনো প্ল্যানিং করেছেন যে এইভাবে নাটক করতে চাইছি আগামী দিনে? এক নম্বর হচ্ছে, আমরা যে নাটকটা নিয়ে ইতিমধ্যে মানে ভাবছিলাম আর কি, লকডাউনের আগে আর কি, সেটা আপাতত স্থগিত রাখতে হয়েছে, কারণ সেটা এখন করা সম্ভব হবে না। সেটা একটা একটু বড় প্রযোজনা ছিল, সেটা করা সম্ভব নয়। কারণ লকডাউনের পরেও মঞ্চ খোলার পর, মঞ্চ খুলবে, হয়তো অভিনেতা অভিনেত্রীরা বা যারা কারিগরি কাজকর্ম করেন তারা হয়তো কাজে ফিরবেন ঠিকই, কিন্তু আমাদের মতন ছোট ছোট দলগুলো, যে দলগুলি নিজস্ব পুঁজিতে কাজ করে, তাদের পক্ষে কতটা ঝুঁকি নেওয়া সম্ভব হবে, সেটা একটা প্রশ্নের মুখে দাঁড়াবে, যে কত দর্শক আসবেন দেখতে। এই দ্বিধাটা না কাটানো অবধি ওটা আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের দিকে তাকানোই ভালো। এখন আমরা যেটা করেছি সেটা আপনি আপনি জানেন, সেটা হচ্ছে আমরাও এরকম একটা ফেসবুক পেজের, নেট টিভি বাংলা বলে একটা পেজের কাজ আমরা করি আমাদের নাটকের দলের সব ছেলে মেয়েদের নিয়ে। এটার মধ্যে দিয়ে খালি নিজেদের মধ্যে বন্ধনটুকু টিকিয়ে রাখা, একদম আঁটোসাঁটো করে রাখা, এই এই বিষয়। আমরা এখনো রিহার্সাল শুরু করতে পারিনি, কারণ যা পরিস্থিতি তাতে আমাদের দলটিতে আপনি জানেন একটু লোকজন বেশি, প্রায় 30-35 জন মতন ছেলে মেয়ে আছেন। এখন যা হয় এই সময়, সবাই মুখিয়ে আছে, দরজা খুললে সবাই হুড়মুড় করে আসবে, কাকে আটকাবো কাকে বারণ করব।
তাই এই মুহূর্তে আমরা এখন বন্ধ রেখেছি। আর কিছু অল্প চরিত্রের নাটক নিয়ে চিন্তা ভাবনা করছি, যেগুলো করা যাবে প্রসেনিয়াম বা কোনো অন্য কোনো ভাবে। একটা সময় তো আমি নিজে প্রচুর, এখন সব নাম হয়েছে অনেক কিছু, অন্তরঙ্গ, বহিরঙ্গ, এই ইত্যাদি ইত্যাদি। এক সময় একদম সাদা সাপটা কথায় পথনাটক করে বেরিয়েছি আমি, 1000-এর ওপর পথনাটক করেছি, সারা পশ্চিমবঙ্গ পথনাটক করে ঘুরেছি। সেই সব ফরমেশন গুলো নিয়ে কিছু কাজকর্ম করা যেতে পারে, কিন্তু সেগুলো তো নিয়েও খুব দ্বন্দ্ব আছে। মানে আমার জন্য যাতে আর 5 জনের ক্ষতি না হয়, সেটা আগে আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। আমি একটা নাটক, পথনাটক করতেই পারি, কিন্তু সেখানে কতজন লোক আসবেন, তারা কিভাবে বসবেন, তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, বা তারা দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন, সেখান থেকে যদি কোনো সংক্রমণ ঘটে, তার দায় তো অবশ্যই আমার থেকে যাবে। এটা একটা বড় প্রশ্ন। তাই এই সব ভাবনা চিন্তার মধ্যে আছি, কিন্তু সত্যিই বলতে সময়ের দিকে তাকিয়েই আছি। তাছাড়া কোনো, মানে আমার কাছে মনে হয়েছে এই সময়টা একটু তাকিয়ে থাকা ভালো আমাদের মতন দলগুলোর পক্ষে। মঞ্চ খুললে যারা একটু বড় দল আছেন, যারা বিভিন্ন ভাবে, যাদের একটুখানি পুঁজি আছে, তারা যদি কাজটা করতে শুরু করেন, তাহলে অন্তত পক্ষে যারা হোল টাইমার থিয়েটারে, তাদের একটু সুবিধে হয়। এটা একটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাদের। এই কিন্তু কোথাও কি এরকম মনে হয় না যে ধরুন পৃথিবীর সব কাজ শুরু হয়ে গেল, কোথাও কোনো বিপদের সম্ভাবনা নেই? আপনি অফিস যাচ্ছেন, আপনার বিপদের সম্ভাবনা নেই। আপনার কলিগ অফিস যাচ্ছে, বিপদের সম্ভাবনা নেই। আপনার দলে যে ছেলেটি নাটক করতে আসে, সে তার ব্যবসা স্বচ্ছন্দে করছে, তার বিপদের, সেখানে সে বিপদের ভয় পাচ্ছে না। শুধু আমরা যারা থিয়েটার করছি তারাই বিপদের ভয় পেয়ে থিয়েটারটাকে বন্ধ করে রেখে দিয়েছি। এটাও কোথাও একটা মনে হয় না যে এটা বোধ হয় আমরা একটু বেশি বেশি ভয় পাচ্ছি? এটা জাস্ট আমার প্রশ্ন, আপনার কাছ থেকে জানো, আপনার হ্যাঁ, মতটাই আপনার মত। না না, সে তো আমার নিজস্ব মত। না, বেশি বেশি ভয় আমি ব্যক্তিগত, আমি ভয় পাচ্ছি না যে তা বলবো না, ভয় সবাই পাচ্ছেন। গত পরশুদিন আমার বড় মাইমা কোভিডে চলে গেছেন। হ্যাঁ, ভয় আছে। বহু জায়গার অফিস খোলেনি, যারা অফিস যাচ্ছেন তারা কিন্তু বাধ্য হয়ে যাচ্ছেন, তাদের পেটের টানের জন্য যাচ্ছেন। বা যাদের অফিস খোলেনি তাদের প্রশ্ন আলাদা। একেবারে যে ভয় মুক্ত আমরা, একথা তো আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, সবকিছুই খুলে দিয়েছে, সুতরাং ভয়টা আরো বেড়ে গেছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। সংক্রমণ হবে, যাদের প্রতিরোধ ক্ষমতা বেশি তারা লড়ে যাবে, যাদের প্রতিরোধ ক্ষমতা নেই তারা, তাদেরকে সংক্রমিত হতে হবে, এর তো কোনো উপায় নেই, এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। আস্তে আস্তে করে মঞ্চগুলো খুলে দেওয়া ভালো। কারণ আবার এটাও ঠিক, মঞ্চ খুলে দিলে, সিনেমা হল খুলে দিলেই যে হু করে দর্শক আসবে এরকম ভাবার কোনো কারণ নেই। না না না, কারণ একদমই না, একদমই না। যখন লকডাউন ছিল না, তখনও কোন নাটকে কত দর্শক আসতেন, কারা দর্শক হতেন, তাদের হাউসফুল হতো, তো আমরা দেখেছি। আমাদের মতন ছোটখাটো দলগুলোকে মাথা কুটে মরতে হতো। বহু দলকেই কমপ্লিমেন্টারি দিয়ে হল ভরাতে হয়। এইগুলো তো মানে খুব সত্য আর কি। কিন্তু খোলাটা খুব জরুরি এই কারণে, কারণ এটার উপর অনেক মানুষের জীবিকা নির্ভর করছেন, জীবিকা নেই, বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। সেগুলো খুলে যদি সেইভাবে দলগুলো, আর প্রত্যেকটা দলকে, আমার একটা জিনিস মনে হয়, এই মুহূর্তে যে দলের যে ছেলেমেয়েরা আছে, যাদের জীবন জীবিকার সংশয় আছে, তাদের পাশে দলগুলোর নিজেদের থাকা উচিত, খুব গুরুত্বপূর্ণ। যে একদম। আমার দলের আমরা 5 জন চাকরি করি বা 6 জন চাকরি করি, ঠিক আছে, আমরা কিছু কিছু করে দিয়ে আর 5টা ছেলের অন্তত ভাত, আলু সেদ্ধ ভাতটা যাতে হয়ে যায়, এই জায়গাটা আমরা করে নিতে পারি। এইটা খুব প্রয়োজন। জীবন জীবিকার ভয় আছে দাদা, প্রত্যেকেরই আছে, কিন্তু তার উপায় নেই, তাই সে করছে। উপায় থাকলে অবশ্যই করতো না। একদম, একদমই তাই। আবার এটাও তো খানিকটা ঠিক, আমার যেটা মনে হয়। আচ্ছা, একটু দেখি, এই আলোচনা যাচ্ছি, একটু সময় আমাদের হাতে আর একটু আছে তো।
শিবজ্যোতি বাবুর কাছ থেকে কোনো পারফরমেন্স কি আজ পেতে পারি? প্রস্তুত আছেন নাকি? আজকে শুধু আলোচনাই থাকবে? আজকে শুধু আমাকে ক্ষমা করা হোক, আর একটু আলোচনায় থাকি, কারণ আমারও আপনার মতন শরীরটা খুব একটা সুবিধের নেই, সেই জন্য ক্ষমা চাইছি। আচ্ছা, না না, সেটি আছে, ক্ষমার কোনো ব্যাপার নেই। পারফরমেন্স আমার কোনো খেলা প্রশ্ন নেই তো, আমাদের আড্ডা না আড্ডা না, মারছি আমরা। আড্ডা, একদমই নাটকের আড্ডা মারছে এখানে। এখানে পারফরমেন্স করতে হবে, আমার কোনো ব্যাপার নেই। এখানে পারফরমেন্স করতে বলাটা এই জন্যই কৌশিক দা, যে নাটকের মধ্যে থাকা আর কি, যেটা আপনি এই ভার্চুয়াল একদমই নাটকের তাই, মধ্যে একজন অভিনেতা তো একদমই তাই, একটুখানি, একজন অভিনেতা তো আমরা অভিনয় করেছি, সে একটুখানি অভিনয় করে কাউকে দেখাবা যে তার ভেতরে একটা স্পন্দন কাজ করে, যেটা শিববাবু একদম বলছিলেন যে নাটকের মনন তৈরি হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে সে পারফরমেন্স করতে চাইবে, ফেটে বেরোবে। তো আমি কতদিন একদম মঞ্চে পারফরমেন্স করিনি। একজন একদম একদম। পারফরমারের সবচেয়ে বড় খিদে হচ্ছে পারফরমেন্স করবার। তো সেই জন্যই আমি পারফরমেন্স গুলো এখানে রাখি, খুবই যাতে ভালো। করে তারা একটুখানি পারফরমেন্স করতে পারে। ভেতরে তো সব খিদে গুলো তৈরি হয়, কতদিন মঞ্চে উঠিনি, কতদিন রিহার্সালে পারফরমেন্স করিনি, কতদিন করে স্যারকে কিছু দেখায়নি। তো শুধু স্যারকে দেখাবি কেন, সবাইকে দেখা। তো একদম সেই জন্যই একদম, আহ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্যই এবং আমি আমি তো নিজে খুব অনুভব করি, প্র্যাকটিক্যালি বলছি। ধরুন একটা নাটক লেখা হয়ে রয়েছে, বা একটা নাটক সেই কবে একবার দেখেছি, দেখে মনে হয়েছিল আর একবার দেখবো, হুম। তারপরে লকডাউন হয়ে দেখা হলো না, এগুলো সব না, মনের আপনি মধ্যে তো ছিল। আমার অনেক স্মৃতি ফিরিয়ে দিলেন। আপনি চিন্ময়দার কথা বললেন, আমার পরপর পরপর প্রোডাকশন গুলো চোখের সামনে ভাসছে। মানে কত অভিনয় দেখেছি আসলে। বিশেষ করে এখানে সন্দীপ আছে বা গৌরব আছে, যারা নতুন প্রজন্মের মানুষ, ছেলে মেয়ে, হুম, যারা থিয়েটার করতে এসছে, যে কোনো স্বপ্ন নিয়েই আসুক, সবসময় ওয়েলকাম। কিন্তু মানে একটা কথা, যে নাটক দেখাটা কিন্তু খুব জরুরি একজন অভিনেতা অভিনেত্রী তৈরি হতে গেলে ভেতর থেকে। এবং যদি থিয়েটারে অন্য কোনো কাজ করতে চান, যদি কেউ প্রফেশনালিও করতে চান, কিন্তু তার দেখাটা ভীষণ জরুরি। এই যে একদম। চিন্ময় চট্টোপাধ্যায়ের কথা বললেন, তার যে ব্যাকরণগত দিক, তার যে ডিরেকশনের যে ব্যাকরণগত দিক, তার থিয়েটার দেখলে বোঝা যায়। মানে কি অপূর্ব সব এক একটা থিয়েটার। আমি শেষ দেখেছি বোধহয় ওথেলো, শেষ দেখেছি চিন্ময়দার কাজ, তারপরে আমার আর সেইভাবে দেখা হয়নি। হ্যাঁ, উম না ওথেলো অব্দি আমি ছিলাম। তো আচ্ছা। ওথেলো তো খুব সুন্দর একটা আমাদের এরকম স্টোরি আছে, গল্প আছে। ওথেলো তো একদম লাইভ রিহার্সাল পর্যন্ত আমি ওথেলো রক্তে দিতাম। একমাত্র আমি আর ডিরেক্টর চিন্ময়দাই জানতেন, গুরু শিষ্যই জানতাম যে আমি ওথেলো করবো না, চিন্ময়দাই করবে। তো এই নিয়েও একটা আচ্ছা। বিতর্কিত নিজস্ব ছিল, কারণ চিন্ময় তো নিজে দেখতে ভালোবাসতেন, যে কারণ হ্যাঁ। একটা দৃশ্য কি দাঁড়াচ্ছে, চিন্ময়দা ভীষণ খুঁতখুঁতে ছিলেন, একটা দৃশ্য কি দাঁড়াচ্ছেন সেটা উনি হুম, নিজে না দেখা পর্যন্ত উনি মানে ওই ওই সিকোয়েন্সটাকে ডান বলতেন না আর কি। এখন নিজে যদি রিহার্সালে নেমে যান, তো সেটা তো উনি দেখতে পাচ্ছেন না। আর সেক্ষেত্রে হুম, একমাত্র উনি ভরসাও করতেন, এটা আমার খুব গর্বের জায়গা, উনি বলতেন ও কথাটা, হুম, যে নিজে অভিনয় করছি না জেনেও নিজে অভিনয় করছি ভেবেই রিহার্সালটা করতে পারে দলে মনোসিত। সেই জন্যই আমি ওকে দিয়ে সারা হুম। চিরকাল প্রক্সি দিয়ে গেছি। এবং এ তোর একটু দুঃখ হয়নি, আমাকে তো জিজ্ঞাসা করছো বাকি দলের ছেলেমেয়েরা, তোমার খারাপ লাগছে না মনোসিতা? কে বললো মনোসিত? আর না, আমি যে কত কিছু শিখেছি। শো তো হবে এইটা একটা, এইটা এটা এটা শো তো হবে এইটা একটা দিন 2 ঘন্টা, 2 ঘন্টা। আর আমি যে 6 মাসের রিহার্সাল দিয়ে না, আমি 2 ঘন্টা শো করতে গেলে শিখতে পারতাম না, আমাকে লোককে দেখাতে হতো, ব্যাস গল্প শেষ হয়ে যেত। এবং তারপরে কাটাছেঁড়া হতো, আমি ভালো করলাম না খারাপ করলাম, আমাকে ওখানে মানালো কি মানালো না। কিন্তু এই যে 6 মাস আমি রিহার্সাল দিয়ে দিয়ে নিজেকে তৈরি করলাম, হুম। হ্যাঁ, এর মূল্য তো আর কোনো কিছু দিয়ে শোধ করা যাবে না। ঠিক আছে? ঠিক। তো সেই হুম, যেটা আপনি খুব ভালো বললেন, এটা এটা একদম চিন্ময়দা মনের মধ্যে গেঁথে দিয়েছিলেন। তবে এই একই সঙ্গে ওই আর একটা জিনিসও কিন্তু হয়েছিল তখনই, ওই তখন তো খুব ছোট ছিলাম, বোধহয় এমএ বা বি অনার্স থার্ড ইয়ার পড়তে পড়তে আমি চিন্ময়দার কাছে গিয়েছিলাম। চিন্ময়দা প্রচুর গল্প করতেন আমার সাথে, হাঁটতে হাঁটতে মেট্রো অব্দি আসতাম, প্রচুর গল্প হুম, করতেন, ভীষণ ভালোবাসতেন আমাকে। তো হুম। চিন্ময়দা একটা জিনিস আমাকে বলতেন, যে বলছি এত উদাসীন হলে কিন্তু হবে না। এই যে আমি তোমার চরিত্রটা করে দিলাম, এটা কিন্তু মানে সবাই যখন দলে আমাকে বলছেন যে তোমার মনে হচ্ছে না তুমি করতে, চিন্ময় শুনেছেন আমার উত্তর, না আমার মনে হচ্ছে না, আমি তো শিখলাম। চিন্ময় যখন আমার সাথে একা হলেন, চিন্ময়দা বলেছিলেন এটা কিন্তু উদাসীনতার লক্ষণ। একজন শিল্পী যে যে অভিনয় করতে যে আসে, সে কিন্তু অভিনয় করবার জন্য মরিয়া হয়ে যাবে। এই যে না, এই যে তুমি হ্যাঁ, এটা হয়, কিন্তু এটা তো ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে আমার মনে হয়। যে ধরুন আমার যেমন পরিচালনা করতে বেশি ভালো লাগে,
এটা কথার কথা বলছি। তার ফলে আমার যে কোনো একটা নাটকে যদি আমাকে এখন আলোমুখীতে নেন, আমি যদি আলোমুখীর হয়ে কাজ করি, আমার বেশি ইন্টারেস্ট থাকবে ব্যাক স্টেজের কাজ করা। এটা অদ্ভুত ব্যাপার, মানে আমার ব্যাক স্টেজ কাজ করতে ভীষণ ভালো লাগে, এবং আমি ব্যাক স্টেজের কাজ করতে করতেই থিয়েটারটা শিখেছি অ্যাকচুয়ালি, যে কিভাবে থিয়েটারটাকে করতে হয়। অবশ্যই শিল্পীর তো স্বপ্ন থাকবেই, স্বপ্ন না থাকলে সে শিল্পী কি করে হয়। তাই জন্য আমরা মনোশীষ দাকে হাত দিয়ে এত ভালো ভালো থিয়েটার পাচ্ছি, সেটা ভাবতে হবে। তার পরিচালনা করার যে হ্যাঁ, জগৎ, সেই জগৎগুলো তো এইভাবেই তৈরি হয়েছে। একদমই না। আর সীমা যেটা বলতে চাইছিলেন অ্যাকচুয়ালি, ধরুন 6 মাস যখন আমি একটা চরিত্রে প্রক্সি দিচ্ছি, মানে যদি 6 মাসে আমার মাইন্ড সেট একজন অভিনেতা হিসেবে তৈরি না হয়, তাহলে তো হবে না। আপনি 6 মাস হ্যাঁ, একটা চরিত্র অভিনয় করছেন, মানে আপনার মনের মধ্যে খিদে তৈরি হবে যে আমি কখন যে ফেটে বেরোবো, ওইটাই অভিনয় অর্থাৎ করব। হ্যাঁ, নিশ্চয়ই। অভিনয় করবো। অর্থাৎ আপনার চরিত্র অন্য কেউ করছে, এটা যেমন একটা আপনার চরিত্রের মহত্বের দিক, একই সঙ্গে একজন অভিনেতা হিসেবে আপনি কখন অভিনয়টা করবেন, এটা কিন্তু আমার গুরু আমাকে শেখাচ্ছেন, ভাবুন। মানে তাই তাকে আমি বারবার তাকে আমি প্রণাম করি, তার কথা স্মরণ করি। তিনি আবার আমাকে শেখাচ্ছেন আপনার মনের মধ্যে কিন্তু এটাও থাকতে হবে যে আমি এতদিন রিহার্সাল দিলাম, কখন আমি মঞ্চে নেবো। মানে খিদেটা অভিনেতার যে খিদে, শিল্পীর যে খিদে, সেইটা হ্যাঁ, হ্যাঁ, সেইটা অবশ্যই থাকার দরকার, যেটা অবশ্যই সেটা থাকার তুমি বলছিলেন আর কি, যে এই মননটা তৈরি হয়ে যাওয়া। সত্যি সত্যি আমার কোথাও মনে হয়, বোধহয় আমি নিজেকে যখন বিশ্লেষণ করি, আমার কোথাও মনে হয় যে বোধহয় এই চিন্ময় দ্বারা যেভাবে আমাদের মধ্যে মননগুলো তৈরি করতে পেরেছিলেন, সেই মননগুলো হয়তো আমরা সেভাবে তৈরি করতে পারছি না। মানে আমি আমার কথা বলছি, আমি পারছি না ঠিকমতো তৈরি করতে কোনো কোনো ক্ষেত্রে। না। এখন আবার মনোশীষ দা এটারও ব্যাপার আছে, চিন্ময় দ্বারা যে জায়গা থেকে উঠে এসেছেন, থিয়েটারটা যেভাবে দেখেছেন তখনকার, মানে সেই সময়ের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সবকিছুর মধ্যে দিয়ে আমি বলছি। আবার এই সময় আপনি যখন দাঁড়িয়ে কাজটা করছেন, বা আমরা যখন দাঁড়িয়ে কাজটা করছি, এর মধ্যে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। পুরো একদম মিডিয়া জগৎ, পরিবর্তনই আমরা করতে চাইছি। মিডিয়ার জগৎটাই পাল্টে গেছে, আমাদের মিডিয়ার মাধ্যম পাল্টে গেছে। আমরা এখন মোবাইলে থিয়েটারে আলোচনা করছি, মোবাইলে থিয়েটার দেখছি, অনেক তফাৎ হয়ে গেছে, এবং একদম। এক্সপোজারের জায়গা অনেক অনেক বেড়ে গেছে। সেখানে সেগুলোকে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। হ্যাঁ, সেটাই তো। এখন এই বুদ্ধিমানের কাজটা শুধু আপনি আমি তো করলে হবে না। যারা সেই আবার এক- সেই একই জায়গাতেই আমি এলাম, ওইখান থেকে আমি শুরু করেছিলাম। এখন যারা এক্সপোজার চাইছেন, তাদেরকে তো মিডিয়াগুলো ব্যবহার করতে হবে। যেমন অবশ্যই। ধরুন, আপনি আপনি যেমন বিনয়ের সঙ্গে বললেন যে আমি কৃতজ্ঞ মৌসুদার কাছ থেকে আমাকে স্মরণ করবার জন্য, মানে ডাকার জন্য এই অনুষ্ঠানে, একই কৃতজ্ঞতার সঙ্গে আমি বলতে পারি। কিন্তু সন্দীপের বা গৌরবের বা শিবতবাবু আপনার আমার মতো করে বলতে পারেন, আমরা একটু পিছিয়ে পড়া জেনারেশন বলে। কিন্তু যারা নেক্সট জেনারেশন, যারা মানে হু আর ওয়েটিং ফর দ্য এক্সপোজার, দে হ্যাভ টু, তাদেরকে খুব সুন্দর করে এক্সপোজার গুলো ব্যবহার করতে হবে। যে আমাকে যখন একদম। আমার দল একটা এক্সপোজার দিচ্ছে, মঞ্চে পাচ্ছে না কিন্তু আমাকে দিচ্ছে, আমি এই জায়গায় কনসেপশনে বলছি, তাহলে সেটাকে আমাকে ফুললি এক্সপ্লয়েট করতে হবে, আমাকে ফুললি ইউটিলাইজ করতে হবে। আজকে আমার একটা লাইভ আছে, মানে আমি শুধু আমার দলের 4 জন রিহার্সাল রুমে দেখছে না, আরো 40 জন লোক দেখছেন, সেখানে আমি নিজেকে এক্সপোজ করতে পারছি, এই সুযোগটা আমার সামনে এসে গেছে। আমি এইখান এবং থেকে আমি অভিনয় শুরু 100%, আমি 100% সেই সময়টা দেব। মানে এইটা হচ্ছে আমার একদম। মানে আমি এইটা সেইটাই হচ্ছে, সেইটাই বলছি। এইটাই তো আমাদের থিয়েটারের মূল কথা। মানে আমি একটা জাস্ট একটা জিনিস শেয়ার করি, যে ওই যে বলছিলাম না, অনেকদিন সমস্ত কাজ করতে করতে 2 বছর পর একটা মানে পার্কের বেঞ্চে ঘুমানোর একটা চরিত্র পেয়েছিলাম অ্যান্টি ক্লকে। তা দুটো তিনটে শো এর পর একাডেমিতে একটা শো হয়, শো এর পর একজন বিখ্যাত উম, সমালোচক, নাটকের সমালোচক, আমি নাম বলছি না, উম, তিনি গ্রিন রুমে এসে আমাকে খুব আদর করে যান, যে আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে। আমার ওই টোটাল হয়তো 3-4 মিনিটের একটা দৃশ্য ছিল, 5 মিনিটের একটা দৃশ্য ছিল, সেই দৃশ্যে আমি ঘুমোবো, এটাই হচ্ছে আমার কাজ। এবং পরবর্তী দিনে একটি বিখ্যাত প্রথম সারির একদম, যাকে আমরা প্রথম দৈনিক পত্রিকা বলি, তাতে আমার সম্পর্কে উনি লিখেছিলেন। তা দলে এই নিয়ে খুব হইচই, যে কারোর নামে লেখা হলো না, ওর নামে লেখা হলো। তা লিখেছি, আমি তো জানি না লেখাটা বেরিয়েছে, আমি পড়িও নি। দলে গিয়ে শুনলাম এরকম সমালোচনা বেরিয়েছে, তাতে খুব প্রশংসিত হয়েছে তোমার ওই ঘুমোনোর অংশটা।
তা সেই সময় যারা মেন কাস্টিং করছেন তারা একটু যা হয় খিদে তো থাকবেই, যে তার নাম বেরোয়নি আমার নাম বেরিয়েছে, এরকম একটা ব্যাপার। একটু চারদিকে একটু কথাবার্তা চলছে, তখন আমার বয়সটাও কম। তখন অদ্ভুত কথা বলেছিলেন আমাদের আরেক পরিচালক সমুদ্র গুহ। তা হাসতে হাসতে বলেছিলেন যে 2 বছর ধরে ছেলেটা বাইরে বসে আছে, একটা শব্দও তার নেই, খালি একটা ঘুমোনোর চরিত্র আছে, শুয়ে থাকা, তাতে কাগজে ওর প্রশংসা বেরিয়েছে। ভাগ্যিস ওর দাঁড়িয়ে কোনো সংলাপ নেই। শুয়ে যদি প্রশংসা বেরোয় তাহলে অভিনেতা দাঁড়ালে কি করে? একদমই তাই, একদমই তাই। তা মজা হলো, আমি এটা অন্য কোনো কারণে বলতে চাইছি না। আমি বলতে চাইছি আমি ওই চরিত্রটা করার জন্যে আমি আমার জীবনের অন্যতম ওটা খুব সেরা চরিত্র ছিল। আমি দিনের পর দিন একটা মানুষ ঘুমোলে তার শরীরের এই ওঠানামাটাও কেমন হয় সেটা আমাকে অবজার্ভ করতে হয়েছিল, এবং সেটা আমি করার চেষ্টা করতাম। ঘুমোনোর বিভিন্ন সময়, কখন তার ঘুমটা হালকা হচ্ছে, কখন তার ঘুমটা গাঢ় হচ্ছে, ঘুমটা ভেঙে গেলে তার মুখের এক্সপ্রেশন কি করতে হয়, আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়েছে। সত্যজিৎ রায়ের একটা খুব সুন্দর গল্প আছে, সেটা আপনি জানেন, সেটা নিয়ে থিয়েটারও হয়েছে, পটলবাবু ফিল্মসটা। তাতে একটি শব্দ ছিল আহ। আহ বলতে গেলে কি করতে হয়। ওই ওই গল্পটি আমি খুব ছোটবেলায় পড়েছিলাম এবং আমার মনের মধ্যে গেঁথে গেছিল যে সত্যি একজন অভিনেতার কাজ কি। তাই আমি বলবো, তোমরা যারা আলোমুখীরা এখানে সুযোগ পাচ্ছ, যেটুকু সুযোগ পাও সেটুকু সুযোগকে কিন্তু মনে করবে এটাই আমার 100% চান্স, এবং আমি এটার মধ্যে দিয়ে যদি একজন মানুষের মনের ভেতরও গেঁথে যেতে পারি, সেটাই একজন অভিনেতার সব থেকে বড় সার্থকতা, যদি একজনের মধ্যেও গেঁথে যেতে পারি। আর পরিচালনা যারা করেন, দল যারা চালান, তাদের সব থেকে সার্থকতা, যারা এখানে কাজ করছো সেই দলে, তাদের মধ্যে যদি একজন মানুষকেও ওই অভিনয়ের বল্লভে গেঁথে দিতে পারো, তার সব থেকে বড় আনন্দ, সব থেকে বড় খুশি হবে মনীষী বন্দ্যোপাধ্যায়। অত আনন্দ বোধহয় আর কোথাও পাবেন না। একদমই তাই। আর আরো একটা কথা কৌশিকদা খুব ভালো বলেছেন, শিবদিদাও নিশ্চয়ই আমার সাথে একমত হবে, যে আলটিমেটলি দিনের শেষে আমরা পরিচালকরা তো খুব স্বার্থপরই হই। আমি তো আপনার জন্য রোজ রোজ চরিত্রের ডালি নিয়ে বসে থাকতে পারবো না, পরিচালকরা বেশি দিন ওয়েট করতে পারেন না। যেটা আপনি বললেন, আমি আপনার কথা সূত্র ধরেই বলছি, আপনাকে মনে করতে হবে এটাই আমার সামনে শেষ সুযোগ। বিকজ একজন অভিনেতা যে বড় হতে চাইছে, তার জীবনে সবচেয়ে বড় একটা মানে আমার মনে হয় সবচেয়ে বড় একটা মানে আমি বলবো আমার উপদেশ বা আমার মানে নীতি কথার মতো মনে হতে পারে, সেটা হচ্ছে যে সবচেয়ে কম ভরসা করো পরিচালককে, সবচেয়ে বেশি ভরসা করো পরিচালক। ওই মৃত্যুর মতো, মৃত্যুই সবচেয়ে অনিশ্চিত, মৃত্যুই একমাত্র নিশ্চিত। মৃত্যু আসবে আমি নিশ্চিত জানি, কিন্তু কখন আসবে এটা আবার অতটাই অনিশ্চিত। ঠিক তেমনই পরিচালক তোমাকে সুযোগ দেবে, এটা খুব সত্যি কথা, কিন্তু পরিচালক তোমাকে বারবার সুযোগ দেবে না, এটাও খুব সত্যি কথা। তো এই সহজ সত্যটাকে মেনে নিয়ে নিতে পারলে পরে একজন অভিনেতার পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই না খোকনদা? আমার বোধহয় একটুখানি গন্ডগোল হলো, আমি একটুখানি বেরিয়ে গেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই যে ঠিক পরিচালকের সাথে পরিচালকের পরিচালকের ওই মৃত্যুর মতো আমি বলছিলাম, যেমন মৃত্যু জীবনে একমাত্র নিশ্চিত, আসবেই, আবার এটাই সবচেয়ে অনিশ্চিত, কখন আসবে কেউ জানি না। পরিচালকের সাথে অভিনেতার সম্পর্কটা খানিকটা সেরকমই হওয়া উচিত, যে আমাকে পরিচালক এক্সপোজার দেবেন, সুযোগ তো নিশ্চয়ই দেবেন, কখন দেবেন সেটাও নিশ্চিত না, কতক্ষণ দেবেন সেটাও নিশ্চিত না। সুতরাং সবচেয়ে বেশি বন্ধুত্বটাও পরিচালকের সাথেই করো, ভরসা করা। আবার সবচেয়ে কম ভরসাটাও পরিচালককেই করো, কারণ মানে পরিচালক কখনো তোমার জন্য, তার মন তো দ্রুত ছুটবে, দৌড়বে। একদমই ঠিক কথা। আমি আপনাকে বলি মনীষীশ দা, আমাদের ডানকুনিতে একজন ছিলেন শম্ভু দাস, তিনি একজন নাটক নিবেদিত প্রাণ ছিলেন, এবং শম্ভুদার কাছে সেইভাবে প্রথম আমার যখন থিয়েটার করা, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে কৌশিক, জীবনে অনেক পরিচালকের সঙ্গে কাজ করবে, অনেক বড় পরিচালক, অনেক ছোট পরিচালক, অনেক প্রতিভাবান পরিচালক, অনেক প্রতিভা কমের পরিচালক, কিন্তু একটাই তোমার টার্গেট হবে,
সেই টার্গেট হচ্ছে পরিচালক তোমার কাছ থেকে কি বের করবেন না বের করবেন সে তার ব্যাপার। তোমার কাজ হচ্ছে পরিচালককে কিন্তু নিংড়ে তুমি শিখে নেবে ভাই। একদম। সবসময় মনে রাখবে পরিচালক তোমার থেকে এগিয়ে আছেন, তাই জন্যই তিনি পরিচালক, আর তুমি তাকে নিংড়ে শিখে নাও। একদমই তাই। পরিচালকের সঙ্গে বন্ধু বন্ধু হওয়াটা সব থেকে বেশি, যে যত বেশি বন্ধু হবেন তিনি তত বেশি পরিচালককে নিংড়তে পারবেন। একদম একদম একদমই তাই। এইটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর তার সঙ্গে যেটা আমি add করবো, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম আর কি, যে যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন আগে তো খুব মানে বোকা ছিলাম, তখন রেগে যেতাম, ঠিক আছে, মানে আমি জাস্ট একটু, আপনি যেমন এক্সপিরিয়েন্স শেয়ার করছে, একটু সুযোগ বারবার পাই না, আমার কথা কে শুনবে বলুন? এই যে শিবতী বাবু শোনেন, তখন দলে গিয়ে গল্প বলি শোনেন, মন দিয়ে ওরাও শোনেন, আর এই সন্দীপ আজকে আপনাকে শোনাচ্ছে। আপনার কথা শোনার মতন প্রচুর মানুষ আছেন, আমি আজকে খুব আনন্দ পাচ্ছি যে আমার কথা কেউ কেউ শুনছেন। না না, সেরকম নয়। এইবার যে শোনো যেটা বলছি, তো আগে খুব রেগে যেতাম হুম। যে কৌশিকদা কেন আপনি করবেন না, কেন আজকে রিহার্সাল আপনি আসবেন না, আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে। এখন একটু বুদ্ধি হয়ে গেছে আমার, এখন না আমি আপনাকে আর বলি না যে কেন আপনি আসবেন না, আমি বলি কৌশিকদা আসবেন না, ঠিক আছে পরের সপ্তাহে রিহার্সাল করবো। তারপরে কৌশিকদা আপনি আসবেন না, ঠিক আছে পরের সপ্তাহে ম্যানেজ করে নেবো। তারপর সব কৌশিকদা আবার একটা প্রবলেম আছে, কৌশিকদা আসবেন না, আচ্ছা বেশ ঠিক আছে, আপনি আমি ম্যানেজ করে নেবো। পরের সপ্তাহে যে কৌশিকদা গেলেন, আমি যাচ্ছি কৌশিকদা, নিজে কৌশিকদা ফোন করলেন, কৌশিকদা এসে দেখলেন শিবতী বাবু কৌশিকদার চরিত্রে অভিনয় করছে। তো আমি এটা একটা লেসন, আমি হ্যাঁ। সমালোচনা করবার জন্য বলছি না, একজন অভিনেতাকে কিন্তু পরিচালককে এই পার্সপেক্টিভে দেখাটা খুব দরকার, যে আমি পরিচালকের জন্য একমাত্র অপরিহার্য নয়, একজন পরিচালকের না মস্তিষ্ক না, থিয়েটারে এইটা 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 তো প্রথম পার্ট। পৃথিবীতে একদম, কেউ অপরিহার্য নয়, হ্যাঁ, থিয়েটারে কেউ অপরিহার্য নয়। একদম। আমার আমার থিয়েটারে তো মানে আমার নয়, মানে আমাদের থিয়েটারে বহুবার এই ঘটনা ঘটেছে, বহুবার বহুদিন ঘটেছে, এখনো অনবরত ঘটে যাচ্ছে। কেউ যদি মনে করেন অপরিহার্য নয়, আজকে কৌশিক ঘোষ যদি থিয়েটার ছেড়ে দেয় তাহলে কি ডানকুনি বিশ্বকাপ উঠে যাবে? না, আমি মনে করি উঠবে না, কারণ ডানকুনি বিশ্বকাপের আরেকজন পরিচালক তৈরি হয়ে যাবে। সেটাই হওয়া উচিত। সেটাই হওয়া উচিত। থিয়েটারে কেউ অপরিহার্য হতে পারে, থিয়েটারে কেউ অপরিহার্য নয়। শিবতী বাবু, ইউর অপিনিয়ন? একদম ঠিক। প্রবাহ বয়ে চলবে, নাটকের দলও সে তার নামে সখ্যাত হয়ে থাকবে। পরিচালক তো একটা ছোট সিম্বল মাত্র, খালি নামটা পাল্টে পাল্টে যায়। কখন মনোজিৎ বাবু, কখন কৌশিক বাবু, কখন গৌতম হালদার ইত্যাদি প্রভৃতি যারা যারা আছেন থাকবেন, কিন্তু তাদের হাত ধরে, না না, ওনার ওনার তাদের নামের হাত সঙ্গে ধরে আমার না, উনি উদাহরণ দিচ্ছেন আর কি। আমি হ্যাঁ হ্যাঁ উদাহরণ হ্যাঁ, দিচ্ছি ঠিক দাদা। আছে। আমি কাউকে কোনো জায়গায় সমান সারিতে হ্যাঁ কানা আগে পিছু করাতে যে চাইছি না, আমি জাস্ট মনে এলো তাই আমি উচ্চারণ করলাম। যে যার নিজের না না পজিশনে না, ঠিক সবাই আছে ঠিক আছে ঠিক আছে। থাকবেন, কিন্তু আসল আপনারা আছেন, ভেতরের যে যে জিনিসগুলো আপনারা দিয়ে যেতে চাইছেন বা চাইছেন, আগামী দিনের ছেলেরা, সে অভিনেতাই হোক, পরিচালকই হোক, কামিং পরিচালকই হোক, তারা যদি এটা একটু পায়, এই গন্ধটা পায়, এই যে বারবার বললেন আপনি যে একজন অভিনেতার খুব বড় প্রয়োজন একজন ডিরেক্টরের সকাল থেকে রাত্রিটা বুঝে নেওয়া, তার শরীরে মনে ঢুকে তাকে চিনে নেওয়া, উনি কি ভাবছেন, তার চোখের চিন্তা ভাবনাটা কি, সেইটা যদি একজন অভিনেতা আজ শেখে, সে যেমন অভিনেতা হবে, তার চোখ দিয়েই সে একদিন আর একজন কৌশিক বাবু পরিচালক হয়ে উঠবে। হয়তো তার নামটা আলাদা হতেও পারে, কিন্তু রাস্তাটা তো আপনিই দেখিয়ে দিয়ে গেলেন। এটাই দলের পাওয়া, নাটকের পাওয়া দাদা। আচ্ছা কৌশিক দা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, এটা আমার তবে আলোমুখ আ- বলুন। বলুন। না না, আপনি বলুন, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছি যে আমি আলো মুখে যারা আছেন, বহু আলো মুখের বহু উম, অভিনেতা অভিনেত্রী তো এখন স্বনামধন্য হয়েছেন, আহ, এবং যারা তাদের কথা আলাদা, কিন্তু যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনাদের খুব কপাল ভালো শব্দটা বলছি না, যেভাবেই হোক ঘটনাচক্রে
আপনারা একটা ভালো অ্যাসোসিয়েশনে আছেন, তাই চেষ্টা করুন যা পারবেন নিংড়ে নেবেন। যত নিংড়তে পারবেন তত নিজে বড় জায়গায় যাবেন। এটুকু একদম মানে আমি ব্যক্তিগতভাবে মনীষী বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি কি খারাপবাসি বা এখানে ডেকেছেন বলে কথাটা বলছি এমন কি নয়। কারণ আমি দুর্মুখ, এবং আমাকে একটা জিনিস শিখিয়েছিল যে থিয়েটারে কখনো মন আর মুখ এ দুটো আলাদা হয় না, এ দুটো এক হতে হয়। এবং আমি সেই মন আর মুখ এক করেই বলছি যে অ্যাজ এ শিক্ষক এবং থিয়েটারের শিক্ষক হিসেবে আপনারা এমন গুরু পেয়েছেন, যতটা পারবেন নিংড়ে নেবেন, নিজেদের লাভ হবে। হ্যাঁ মনুষীজ দা কি বলছিলেন বলুন। হ্যাঁ, আমি ওই সেটাই আমি কৃতজ্ঞ, মানে ব্যাটারি ভালো লাগলো শুনে যে আপনার মতো মানুষের কাছে এই কথাটা এলো। আমি সত্যি খুব সৎভাবে চেষ্টা করি, আমি যেটা জানি সেটা এদেরকে শেখাবার। সবসময় যে এখন ডিরেক্টলি শেখাই এমনটাও নয়, যে আলোচনাকে থেকে আমরা শুরু করলাম দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর মিলে গেল। এই যে এই এই যে আমরা লাইভ অনুষ্ঠানগুলো করছি, আপনিই করুন বা আমিই করুন, এইখানে লাইভ অনুষ্ঠানগুলো আমাদের একটা তো উদ্দেশ্য থাকে যে যাতে করে এদের একটা রেগুলার একটা কানেক্টিভিটি, একটা এক্সপোজার থাকে, একটা ইনভলভমেন্ট থাকে। আজকে আমার লাইভটা আছে, এখন এইখান থেকে কিন্তু আমি জাজ করেও নিই তার ইনভলভমেন্টের উপর ভিত্তি করে সে কতটা আন্তরিক থিয়েটারের প্রতি, অভিনয়ের প্রতি, মানে আমার দলের প্রতি বলে না। মানে ধরুন দল তো অনেক পরে, আলটিমেটলি শুধু আপনি ধরুন আলোমুখে অভিনয় করছেন না, আপনি গিয়ে অন্য কোনো দৃশ্যকাবে, আমি ধরুন আমি তো গিয়ে অভিনয়টাই করব। আমি যদি শেক্সপিয়ারের ওথেলো করি, আমি সে আলোমুখের জন্য ওথেলো করলে ওথেলো করবো, আমি দৃশ্যকাব্য করলে ওথেলোই করবো, আবার অন্য কোনো দলে করলে ওথেলো। আসলে আমি তো অভিনয় করব। এখন এই অভিনয়টার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি মানুষটা ভেতরে ভেতরে কত সমস্যায় আছি, কত জ্বলছি, বা কত আনন্দে আছি, বা কত সুখে আছি, বা কত টাকা নিয়ে আছি, বা কত কম টাকা নিয়ে আছি, এগুলো কিচ্ছু মঞ্চে বা রিহার্সালে এগুলো ম্যাটার করে না। আপনি থিয়েটার একটা কমিটমেন্ট শেখায় আমাদেরকে, একদমই না। যে আমি দলটার প্রতি কমিটেড, মানে আগে দলটার প্রতি কমিটেড, আমি অভিনয়ের প্রতি কমিটেড, মানে আমি এটার প্রতি দায়বদ্ধ। এটা একটা রেগুলার এক্সারসাইজ। আমি আচমকা গিয়ে কিছু করে দিতে পারি না। যে ছেলেটা ক্রিকেট খেলে বড় হতে চায়, তাকে রোজ ভোর রাতে ব্যাটকে নিয়ে অনুশীলন করতে হবে। তো আপনি বলুন, আমি বলুন, আমরা একটা মানে একটা অপশন দিয়েছি যে তুমি একটা এক্সারসাইজ করো। তুমি হয়তো মাঠটা পাচ্ছ না, ঠিক আছে, বাড়ির ছাদটাকে আমরা অ্যারেঞ্জ করে দিই, তুমি একটু শ্যাডো করো অ্যাটলিস্ট, কিন্তু প্র্যাকটিসে থাকো, যাতে মনের মধ্যে থাকে তুমি একজন ক্রিকেটার, বা তুমি একজন ফুটবলার, বা তুমি একজন থিয়েটার ওয়ার্কার। অর্থাৎ তুমি প্রসেসিং এ থাকো। এখন এইটাকে কে কিভাবে ইউটিলাইজ করছে তার উপর আমি সব ম্যাক্সিমাম থিয়েটার লাইভ আমি দেখি, ম্যাক্সিমাম থিয়েটার লাইভ আমি দেখি, আপনার মতো দেখি। দেখি এই জন্য, শুধু আমি শেখার জন্য দেখি, কিন্তু যে দেখি আচ্ছা এরা কিভাবে করছে, আমার দলে কি, যেমন এই লাইভ অনুষ্ঠান আমি আপনার কাছ থেকে অনেকটা শিখি, অনেকটা প্রভাবিত হয়েছি আমি। আমার খুব ভালো লেগেছে যেদিকে আপনার অনুষ্ঠানে এসেছিলাম, আমি যখন ভাবলাম যেটা আমিও করতে পারি, এটা আমিও তো করতে পারি, করলে ছেলেমেয়েরা একটু এক্সপোজার পায়, তারা একটু প্র্যাকটিসে থাকে। আমাদের দলে একটা রেগুলার আমাদের ওই ভিডিও করে করে ওরা পাঠাতো, আমি সেগুলো দেখে, ওরা পাঠাতো 5 মিনিটের, আমি রাত্রি জেগে 1:30 অব্দি তার রিভিউ লিখে পাঠাতাম কার কি পারফরমেন্স হয়েছে। তো তারপর যখন লাইভটা শুরু হলো তখন ওটা বন্ধ করে দিল, তখন এখানেই তো পারফরমেন্স করতে পারছে। তো এখন এইগুলো দেখে আপনি বলুন, আমি বলুন, বা শিবরতী বাবু বলুন, বা আপনার যারা একটু থিয়েটার একটু বয়স হয়ে গেছে, আমরা বুঝতে পারি, একটু পালসটা বুঝতে পারি যে থিয়েটারটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে। আমি এইভাবে এখন বিশ্লেষণ করি, কারণ এগুলো তো আমাদের খুব প্রাণের জিনিস। হ্যাঁ, মানে প্রাণের মানে একদম বুকের মাঝখানের জিনিস। এইটাকে খুব ক্যাজুয়াল খুব নিয়ে কেউ এসে কিছু করে দিয়ে চলে যাবে, এই এত প্রতিভাবান কেউ হয়ও না বোধহয়। আর হলেও তাকে আমি খুব টলারেট করতেও পারি না। আমি মনে করি মন্ত্র পাঠ করতে গেলে পরে, মন্ত্র উচ্চারণ করতে গেলে পরে আগে উচ্চারণটা শিখতে হবে, তারপরে তুমি মন্ত্র উচ্চারণ করো। এইটা আমি খুব বিশ্বাস করি। সেই জন্যই একটা প্রশ্ন তখন করতে যাচ্ছিলাম, যে ধরুন আপনি একটা নতুন কোনো প্রযোজনা নিয়ে নামতে যাচ্ছেন, এটা আমি সবাইকে জিজ্ঞাসা করি, শুধু আপনাকে না, এটা আপনাকে দিয়ে শুরু হবে, শেষ করব সবাইকে দিয়ে, মানে আমি বাদ দিয়ে। একটা ধরুন আপনি প্রযোজনা শুরু করতে যাচ্ছেন, আপনি 4টে বিষয়ের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? 1, কাস্টিং; 2, তার টেকনিক্যাল সাপোর্ট; 3, তার মঞ্চ ডেকোরেশন; 4 হচ্ছে তার এডিটিং, অর্থাৎ টেক্সটটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন। একটা হচ্ছে, আমি ওটাকে আগে নিয়ে আসি, টেক্সট এডিটিং; 2, কাস্টিং; 3, আপনার টেকনিক্যাল সাপোর্ট, আপনি কি কি নেবেন বা কি কি নেবেন না; 4 হচ্ছে মঞ্চটাকে আপনি মঞ্চ সজ্জার মধ্যে দিয়ে ব্যবহার করবেন, নাকি মঞ্চ আরম্ভ, মানে আপনি কিভাবে মঞ্চটাকে ব্যবহার করবেন। এই 4টার মধ্যে কোনটা নিয়ে আপনি ফার্স্ট ভাবতে শুরু করবেন?
না, এটা বলে রাখি একটুখানি আলোচনা যাবার জন্য, এটা কিন্তু মানে প্রশ্নমান এই জন্যই, প্রত্যেক পরিচালকের তো ভাবনা আলাদা আলাদা হয়, প্রত্যেকে আলাদা করে প্রায়োরিটি দেয়। আমরা সবাই মিলে যদি একটা ইউজ করি, তাহলে দেখা যেতে পারে ধরুন আমি এটা দিই, কিন্তু আমার এই লজিকটা ভালো লাগলো, তাহলে একটা ভালো প্রযোজনা করতে আমাদের সুবিধা হবে। আমরা সবাই যাতে সবার কাছ থেকে কিছু শিখতে পারি, এই জন্যই আমার এই প্রশ্নটায় যাওয়া আর কি। দেখুন মনুষিস দা, আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি, খুব সুন্দর শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনি যে চারটে কথা বললেন, চারটেই খুব থিয়েটারের ডিরেক্ট মানে থিয়েটার মেকিং এর ক্ষেত্রে চারটেই খুব গুরুত্বপূর্ণ জিনিস। চারটেই খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে আমার মনে হয়। প্রথমত হচ্ছে টেক্সট। এবার সেই টেক্সটটা এডিট করাটা অত্যন্ত মানে এবার এডিট কেউ করেন কেউ করেন না, সেটা পরিচালকের ওপর নির্ভর করেন। উম, যদি আমার ভালোই লাগে নাটকটা, তখন তার এডিট করার প্রশ্ন না। এডিটটা করা হয় তখনই ধরি না মঞ্চ নাট্য তৈরি করতে গেলে কোনো কিছু হয়তো মানে বাদ দিতে হচ্ছে, কোনো অংশ মনে হচ্ছে এই অংশটা না করলেও হয়, আর কোনো অংশ হয়তো একটু জুড়তে হচ্ছে নাট্য তৈরি করার জন্য। তাই এডিটিং ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে কতটা আমি রাখবো কতটা আমি রাখবো না, বা আরো কিছু কি যোগ করব আমি। এরকম অনেক সময় হয়, অনেক নাটক অনেক পুরনো নাটক কাজ করতে গিয়ে তাকে সময় উপযোগী করার জন্য কিছু হয়তো সংলাপের এডিটিং হয়, বা নাটকে এমন কিছু দৃশ্য আছে সে দৃশ্যটা নাটকটা করতে গিয়ে বোঝা যায় যে এই দৃশ্যটা করাটা খুব অসুবিধাজনক, বা এই দৃশ্যটা আমি করতে পারছি না তার টেকনিক্যাল সাপোর্টের অভাবে, তখন ওই জায়গাটাকে আমি করতে যাব কিনা বাদ দেবো কিনা এইসবের উপর ডিপেন্ড করে এডিটিং। কাস্টিং অবশ্যই গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গাই নেই। এখন টেকনিক্যাল সাপোর্ট আর স্টেজ ডিজাইন এই দুটো কিন্তু ডিপেন্ড করে টেক্সটের উপর। এরকম টেক্সট অনেক আছে, সেটা টেক্সট বা আপনার নাট্য ভাবনা বলে দেবো যে আপনি একটা খোলা মঞ্চে অভিনয় করতে পারেন। আমি যেমন আমাদের বিনোদ কথা বলে একটি নাটক মঞ্চস্থ করেছিলাম, তার কোনো সেট ছিল না। কতগুলো রস্টাম হচ্ছে, চারটে রস্টাম সেট। আবার মুষল পর্ব নাটকটা করেছিলাম, মুষল পর্বে ছিল কিছু প্রপস ছিল আর ওই চারটে রস্টাম সেট। আবার ভগবানের আল্লায় আমরা কিছু সেট ব্যবহার করেছি। এটা আমার মনে হয় টেক্সটের ওপর ডিপেন্ড করে যে আমি কিভাবে কি মঞ্চ ডেকোরেশন করব। আর টেকনিক্যাল সাপোর্ট আপনি আলো কতটা ব্যবহার করবেন, মিউজিক কতটা ব্যবহার করবেন, কাকে ব্যবহার করবেন, সব থেকে বড় কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কতটা ব্যবহার করার থেকে আমি কাকে ব্যবহার করব। আমি মানে একটা নাটক করতে গিয়ে আমি এই নাটকের পরিচালক খুঁজছি, আমি মনুষ্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে পরিচালক নেব না শুভজ্যোতি সরকারকে পরিচালক নেব, কার পরিচালনা স্টাইল এই থিয়েটারের সঙ্গে ভালো যায়। সেরকম লাইভ তো বিভিন্ন মানুষ করেন, প্রচুর বিখ্যাত মানুষ করেন, প্রচুর মানে বিখ্যাত হননি এমন মানুষও করেন, কিন্তু কার আলো কি ধরনের তার শিল্প ইয়ে, কেউ রিয়েলিস্টিক লাইট খুব ভালো করেন, কেউ হ্যাঁ শিল্পবোধ, কেউ সুরিয়েলিস্টিক লাইট খুব ভালো করেন, এগুলোর ওপর আমার মনে হয় টেকনিক্যাল সাপোর্টটা দাঁড় করানো উচিত। যে বিশেষ করে আলো এবং সেট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রসিডিয়াম থিয়েটারের ক্ষেত্রে আমি বলছি। তবে অনেক নাটক হয় যাতে সেট লাগে না, আবার অনেক নাটক হয় সেট লাগে, অস্বীকার করে লাভ নেই। তাই ওগুলোর থেকে সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট, টেক্সট নির্বাচন এবং টেক্সটটাকে কিভাবে আপনি মানে আমার কাছে মনে হয়েছে আমি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব সেই স্বপ্নটা দেখে ফেলা, সেই ছবিটা নিজের মনে এঁকে ফেলা। সেই ছবিটা আঁকতে আঁকতে আমার কাছে যেটা এসে দাঁড়ায় কম্পোজিশন তৈরি করার জন্য সেট ডিজাইন। সেট ডিজাইনটা মনে মনে ঠিক না করলে কম্পোজিশন তৈরি করা যায় না। মানে কোথায় গিয়ে একজন অভিনেতা আমি ধাক্কা খাবেন স্টেজে, কোথায় ধাক্কা খাবেন না, এই জিওমেট্রিটা নাটক করতে করতেই কল্পনা করতে করতেই গড়ে ওঠে। এবং তারপরে আপনার যেটা আসে সেটা হচ্ছে কাস্টিং। সেই কাস্টিংটাও খুব প্যারালাল ভাবনাই চলে, টেক্সটটা পড়তে পড়তেই চলে।
হঠাৎ একটা চরিত্র পড়তে পড়তে মনে হচ্ছে যে এটা মনসিক বন্দ্যোপাধ্যায়ই পারবে। এরকম চরিত্র পড়তে পড়তে আমার মনে হয়েছিল এই চরিত্রটা সঞ্জিতাকে দিয়েই করাতে হবে, অন্য কাউকে, ফার্স্ট অফ আর সঞ্জিতাকেই বলবো। মানে এই জিনিসটা কিন্তু হয় আসলে, এগুলো হয় কি যাদের অভিনয় দেখা, তার অভিনয় স্টাইল, তার তার অনেক সময় অনেক চরিত্রের সঙ্গে মিলে যায়। এবং আমার কাছে কাস্টিং খুব গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করে লাভ নেই। আমার কাছে কাস্টিং ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে আমি প্রচন্ড রকম চুজি। আমি অপারগ হয়ে কাউকে নিই না যে আচ্ছা কেউ নেই, আচ্ছা এইটা তাহলে গৌরব করে দিই, আমি এটা কোনোদিনও করি না, আমি কখনোই করি না। আপনি জানেন, আমি আবারও উল্লেখ করছি, আমাদের ভগবানের আল্লাহ নাটকটা প্রথম যে কাস্টিং করতো, সেকেন্ড কাস্টিং অনেক দিন পর আমি সেকেন্ড কাস্টিং তুলেছিলাম মনের মতন পাওয়ার পর। মানে মেয়ে রসিদার ক্যারেক্টার আর কি, প্রথম কাস্টিং করতো সুমা বলে একটি মেয়ে। তারপরে সুমার শারীরিক অসুস্থতার জন্যই মূলত সে অনেকদিন ধরেই বলছে এবার তুমি সেকেন্ড কাস্টিং তৈরি করো করো, কিন্তু আমি করতে পারছি না, কারণ আমি ওই রকম পাচ্ছি না। ওরকম পাওয়ার পর তৈরি করলাম। এবং আপনিও এটাও জানেন একটা বিশাল রকম ইনসিডেন্ট হয়েছিল, সেই ইনসিডেন্টে আমি নাটক বন্ধ করে দেবোই বলেছিলাম। তখন আপনার অন্যতম আলোমুখী বা পথের মানুষ সে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমি কিন্তু দ্বিতীয়বার ভাবিনি যে বলবো যে না, কারণ আমি আরো ইচ্ছে যে উনি করুন, কারণ ওনার সঙ্গে আমার একবার কথা হয়েছিল। কিন্তু আমি আবার নিজের জীবনে এত আঘাত পেয়েছি না, মানে আঘাত বলতে কি, যেগুলো আপনার মতো না, আমি দুম করে রানিং কাস্টিং কে বলতে পারি না তুমি বসে যাও। তার থেকে খুব ভালো কাস্টিং পেলেও আমি বলতে পারি না। তা সে যখন ভালো করছে তখন তাকে সেই হ্যাটসটা দেওয়া উচিত, এই জন্যই বলতে পারি না। আর যাই হোক, কাস্টিং এর ব্যাপারে আমি খুব চুজি। দরকার হলে আমি থিয়েটার বন্ধ করে দেবো যদি কাস্টিং মনের মতন না পাই, মানে সেরকম কাস্টিং। কারণ কাস্টিংটা ভীষণ জরুরি, কারণ নাটকটা তো সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এক একটা একদম। চরিত্র আছে যার জন্য খুব ভালো অভিনেতা দরকার, এবং সেই চরিত্রটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠা দরকার। এই জন্য সচরাচর যা হয় সব দলেই হয়, মানে সব দলে নয়, কিছু কিছু দলে হয়, পরিচালক নাট্যকার তিনি মূল অভিনেতা, যেটা হয় তিনি স্বাভাবিকভাবেই খুব শক্তিশালী বলেই করেন। কিন্তু আমি আমার অনেক নাটক থেকেই আমি নিজেকে খুব বিরত রাখি, কারণ আমি যেখানে মনে করি যে এই কাস্টিংটা আমার পক্ষে সুটেবল বা আমি খুব মানানসই, আমি তখনই সেখানে অভিনয় করি। তাছাড়া আমি করি না, সচরাচর করি না। মানে আমাকে মানাচ্ছে না, আমি পরিচালক বলে জোর করে আমি সেখানে অভিনয় করব, আমি এই পক্ষপাতী নই। একদমই কাস্টিংটা খুব গুরুত্বপূর্ণ। শিবতী বাবু, বা আমাকে এই নাটকটা করতে হবে, আমাকে 4টে স্টার কাস্ট নিতে হবে, মনোশীষ দার সঙ্গে এই চরিত্রটা যায় না কিন্তু আমি মনোশীষ দাস স্টার বলে আমি নেব, এটার পক্ষপাতী আমি নই। তাতে যদি গৌরব মনে হয় সুটেবল, আমি গৌরবকে নেব। একদম। শিবতী বাবু, অনেকটা পথ চলে এসেছি। হ্যাঁ বল। হ্যাঁ, আপনি এই যে 4টে অপশন দিলাম, আপনি যদি পরিচালক হন কিভাবে হ্যান্ডেল করবেন? দেখুন, পরিচালক প্রথম টেক্সটটা পেয়ে টেক্সটটা পড়েন, পড়ার সঙ্গে সঙ্গেই তার মনের যে গল্পটা তিনি ছবি হিসেবে পান সেটা নিজের মতন করেই আঁকেন। সে আঁকার সময় কে কোনটা করবে না করবে সেটা তিনি সবচেয়ে ভালোভাবে তার দলের স্ট্রেংথ, আমি সাধারণ দলের কথা বলছি, আমি বড় দলের কথা বলছি না, অনুযায়ী তিনি ভাবেন। সবচেয়ে বড় কথা হলো যে কোনো দলই তো চাইবে তার দলের এই প্রোডাকশনটা যেন পাতে দেবার মতন হয়ে ওঠে, মানে সাধারণ লোক যেন সেটা গ্রহণ করতে পারে, ভালো বলে। সেইটা করার জন্য দলের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সর্বোত্তম যে হবে তিনি ভাবছেন ডিরেক্টর, তাকে দিয়েই না, নিশ্চয়ই তিনি আপনি সেটাকে ডিরেক্টর, করবেন। আপনি এটা নিয়ে কোনো আপনি ডিরেক্টর। মতের কোন, হ্যাঁ সেই
সেই আহ, সেই এটা নিয়ে কোনো প্রশ্ন আসার কোনো সুযোগই নেই। আপনি কাস্টিং 100 থেকে বার গুরুত্ব দেবেন ফার্স্ট। একদম একদম এ নিয়ে কোনো প্রশ্নই নেই। এটা একদম সুন্দরভাবে কৌশিকভাবে বর্ণনা করেছেন যে দেখুন, নাটক করব, এটা তো কোনো ভাবে আমাদের কোনো ইয়ে নয় যে এটা একটু লেভি, ওখানে একটু অ্যাডহক ঢুকিয়ে দিয়ে জিনিসটাকে একটা দাঁড় করিয়ে দিলাম, দিয়ে আমার কাজ উদ্ধার। কারণ আমার তো সরকারি কিছু পাওয়ার ব্যাপার আছে, আমাকে প্রেজেন্ট করতে হবে না না দাদা। যাই হোক, আমার আমার কথাটা ছিল যে আমি প্রথম টেক্সটটা টেক্সটটা হ্যাঁ, কতটা কি রাখবো কতটা কি রাখবো না, এবং ওই টেক্সটটাকে ভিত্তি করেই সেট ডিজাইন কাস্টিং চলবে। তারপরে কম্পোজিশন যখন হবে তখন লাইট বা আনুষঙ্গিক গুলো দেখবে। 100 বার টেক্সটটা আপনি যখন পছন্দ করছেন বা আমি যখন পছন্দ করছি, প্রথমত সেই টেক্সটটা কে আমাকে আমার সময় উপযোগী করে নিতে হবে। যদি এখনকার হয় সেটাতে অতটা ভাবার সুযোগ থাকে না, কিন্তু আগেকার নাটক যদি হয় তখন নিশ্চয়ই তদানীন্ত সময় অনুযায়ী যেরকম ভাবনা করে লেখক লিখে গেছেন গল্পটা, এখনকার সময় উপযোগী করতে গিয়ে হয়তো কিছু আমাকে যোগ করতে বাদ দিতে হতেই পারে, তবেই সেটা সময় উপযোগী হয়ে উঠবে। এবং সেই অনুযায়ী আমার কাস্টিং, আমার হাতে হ্যাঁ, কি বল আছে, যদি যদি চান, আমি নাও চাইতে যদি পারি, আমি চন্দ্রগুপ্তের সময়কেই দেখাবো, আমি এই সময় দেখাবো না। একদম। উম, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নাটকটাকে সময় উপযোগী করার জন্য কিছু কিছু রিলেভেন্স জিনিসগুলো আমাদের প্রডিউস করতে একদম হয়। একদম সেই ক্ষেত্রে আমাদের আমাদের এই ভাবনাগুলো আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ঢোকে। এরপরেই আসছে আপনার টেকনিকের প্রশ্ন। টেকনিক, এখন দেখুন নাটক তো এটা অন্য কিছু নয়। নাটক তো আমার মতে বলে 100 ভাগের মধ্যে 75 ভাগ সে তার অভিনয়েই আমার টেকনিকের অনেক কিছুই সে সম্পূর্ণ করে দেয়। সেটা আগেকার কালেও আমরা অনেকবার দেখেছি। এখন একটা নাটক করতে গিয়ে যদি আমি টেকনিক, আলো আলোর ভাবনা করতে গিয়ে অনেক কিছু বেশি ভেবে ফেলি, তখন হয়তো কোনো দলের পক্ষে সেটা বহন করা খুবই অসম্ভব হয়ে ওঠে। কারণ সবশেষে তো অর্থনীতির কথাটা ভাবতেই হবে। ছোট দল এত কিছু জোগাড় করতে পারবে কি করে? কিন্তু আমার মতে বলে একটা দল একটা ডিরেক্টরের হাতে যখন পড়বে, সবাই সেটা যারা মেনে নিচ্ছেন যে ইনি ডিরেক্টর, উনি যেরম ভাবে স্বপ্নটা দেখবেন, যেরম ভাবে ছবিটা আঁকবেন, সেইখানে টেক্সটে 100 বার প্রয়োজন, কিন্তু কাস্টিংটাকে অবশ্যই ভাবা দরকার। আমি যেন কোনোভাবে যে গল্পটা আমি করতে যাচ্ছি, প্রেজেন্ট করতে যাচ্ছি, তার কোনোভাবে সম্মানহানি না হয়। কারণ আগামী দিনে এরম দেখা গেছে অনেক ক্ষেত্রেই, যে ধরুন আমি একটা ঐতিহাসিক কোনো পালা করছেন, যে গল্পটা আপনার আমার মতন অনেকেই গল্পটা জানেন, আপনি উপস্থাপন করতে গিয়ে এমন কিছু জিনিস প্রেজেন্ট করে ফেললেন, এমন কিছু চরিত্রকে ঢুকিয়ে দিলেন, কাস্টিং দিলেন, আর কি, চরিত্র বলতে আমি কাস্টিং দিলেন, যেটা যেন আপনার মনের মধ্যেই প্রতিবার খটকা খাচ্ছে। মানে দর্শক থেকে রিপ্লাই আসছে, দাদা এই নাকে ঠিক আমার ঠিক মনের মতো লাগছে না, এটা আপনি কিরম ভাবলেন বা ইত্যাদি প্রভৃতি যেগুলো শুনতে হয় আর কি। তা আমার ক্ষেত্রে দাদা, আমার ছোটখাটো মত যে আগে কাস্টিংটা অবশ্যই ভাবা দরকার। কাস্টিংটা মেন জিনিস। যা হোক করে করে দেওয়ার থেকে আমি কৌশিক বাবুর সঙ্গে 100 মতামত, আমি নাটক করব না, আমি ওয়েট করব। আমার নাটক করা খুব দরকার, কিন্তু যেটা আমি করতে চাইছি সেখানে যেন পরিচালকের কিছু থাকে, যে হ্যাঁ তিনি অনেক কিছু ভেবেই জিনিসটাকে উপস্থাপন করতে পেরেছেন। নমস্কার। গৌরব, খুব সংক্ষেপে, আমরা 9:30 বেজে গেছে। আড্ডায় বসলে কোথা দিয়ে সময় চলে যায়। একদমই তাই, একদমই তাই। গৌরব, আনমিউট কর। হ্যাঁ, বলছি যে যে চারটে অপশান তো, ওই টেক্সট, কাস্টিং, টেকনিক্যাল সাপোর্ট এবং সেট সেটিংস। সেক্ষেত্রে আমার
একজন পরিচালক টেক্সট এবং কাস্টিং দুটোই একে অপরের পরিপূরক। সেক্ষেত্রে অবশ্যই খুব সংক্ষেপে বললে কাস্টিংটাই গুরুত্ব পাবে, কারণ কাস্টিংটা যদি ঠিকঠাক না হয় অনেক সময় টেক্সটটাকে ফুটিয়ে তোলার জন্যই কাস্টিংটা খুব গুরুত্বপূর্ণ। খুব ছোট করে বলি। সন্দীপ, বিষ্টু আনমিউট করুন, মিউট করুন। সন্দীপ, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুই পরিচালক হয়ে গেলি আলো মুখের। বল কিভাবে নাটক তৈরি নির্মাণ করবি, কিভাবে এই চারটের মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দিবি পরপর পরপর? অনেকটা বড় একটা দায়িত্ব নিয়ে ফেললাম পরিচালক হয়ে। তো আমার যেটা মনে হয় যে একটা নাটক পরিচালনা যখন আমি করব আর কি, প্রথমত আমি নাটকের যে মূল বিষয় মানে গল্প, টেক্সটটা, সেটার দিকে আগে নজর দেবো। কারণ গল্প যদি ঠিকঠাক মতো না আমি উপস্থাপন করতে পারি বা না আমি তৈরি করতে পারি, তাহলে নাটকের বাকি অংশটা এগোবে না। এবং গল্পটা তৈরি করতে গেলে সব থেকে বেশি করে প্রয়োজন হচ্ছে যেভাবে আমি নাটকটাকে তৈরি করতে চাইছি, তো সেই পরিকল্পনাটা মানে সেই স্টেজের সেই সেটটা বা কে কোথায় দাঁড়াবে, এইটা পরিকল্পনা করে আমি একটা গল্প লিখবো এবং ওই গল্পটাকে সেই অনুযায়ী আমি আরো বাড়াবো আর কি। এরপরে আরো যেটা হয় মানে লাইট, মিউজিক, আবহ, তো এইগুলো তারপরে তো আছেই। তারপরে এরকম ভাবে আস্তে আস্তে যোগ করতে করতে একটা নাটক মানে আমি তৈরি করবো আর কি। হ্যাঁ, আলটিমেটলি সন্দীপ যেটা বলতে চাইলো ওর বুদ্ধি দিয়ে ও বলে যে আমি প্রথমত একটা গল্প কেন তৈরি নির্বাচন করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে গল্পটা আমার করার উদ্দেশ্যটা পরিষ্কার কিনা, মানে ওরা দানা বাঁধবে না। ভালো বলেছে ওর মতো করে। আলটিমেটলি আমি কৌশিকদার যেখান থেকে শুরু করেছিল সেইখান থেকে আমি এই জন্যই প্রসঙ্গটা তুললাম যে আলটিমেটলি একটা জিনিস যেখান থেকে কৌশিকদা বলছিলেন সেটাই আসল কথা, যেটা আমার উদ্দেশ্য ছিল প্রশ্নটা করবার, সেটা সেই যে আসলে নাটক একটি সম্মিলিত প্রয়াস। যেটা কৌশিকদা বললেন প্রথমে, একটাকে বাদ দিয়ে অন্যটা কিছুতেই হতে পারে না। যেখান থেকে আলোচনা আমাদের শুরু হয়েছিল, কৌশিকদা বলছিলেন আমি যখন সেট বাঁধছি মানে আমিও নাটকের একটা অংশ। আমাকে নাটকের অংশ হবার জন্য নাটকে অভিনয় করতে হবে, কাস্টিং এ থাকতে হবে, এমনটা কোনো কথা নেই। আমি সেটটা বাঁধছি মানে আমি একটা পুরো নাটককে দেখছি। ওই কৌশিকদাকে বলেছিলেন মাননীয় বিদ্যুৎ বসু, যেটা তুই 1.5 বছর কি দেখবি। এটার যে বেসিক কথা অবজারভেশন। আমি যখন টেক্সট পড়ছি তখন একটা অবজারভেশন তৈরি হয়, যখন কাস্টিং করছি আর একটা অবজারভেশন তৈরি হয়, আমি যখন ওটা মঞ্চে কম্পোজিশন করতে যাই তখন আরেকটা অবজারভেশন তৈরি হয়। এবং সেই কম্পোজিশন করবার পর যখন আমি দেখছি যে আর একটু অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারলে ভালো হয়, আর একটু পরিবেশটাকে, তখন মনে একটু আবহ হলে ভালো হয়, একটু লাইট হলে ভালো হয়, একটু ভোরটাকে ভোরের মতো দেখাতে। অর্থাৎ একটার সঙ্গে আর একটা ভীষণ ভাবে রিলেটেড। তাই তো কৌশিকদা? কোনোটাকে বাদ দিই আমরা কোনোটা নই। একদমই। এই প্রসঙ্গে একটা খালি রেফারেন্স দিই যে আমি ইন্টারভিউটা দেখেছিলাম, সৌম্য মিত্রের একটা ইন্টারভিউ হচ্ছিল, বহু পুরনো, ন্যাচারালি পুরনো। তাতে ওনার একটা কথা আমি না মানে মন্ত্রের মতন আন্ডারলাইন করে ভেতরে গেঁথে নিয়েছিলাম। তা ওনাকে প্রথম প্রশ্নটাই করেছিল, আপনি রবীন্দ্রনাথের থিয়েটার যখন করছেন এইটা করার সাহসটা পেলেন কোত্থেকে? বললেন টেক্সটটা পড়ে। সবাই একটুখানি খুব হয়ে গেছিল। ওনার বক্তব্য একটা জিনিস যে সত্যটি জানো, একবার পড়ো, 100 বার পড়ো, 1000 বার পড়ো, তাতে আপত্তি নেই, কিন্তু ভেতরে মোদ্দা যে সত্যটি লেখা আছে, যে সত্য কথাটি রয়েছে, সেইটাকে গ্রহণ করো। সেটাকে যদি গ্রহণ করতে পারো তাহলেই তুমি তোমার থিয়েটারের বাকি কাজগুলো করে নিতে পারো। আমি জাস্ট একটা মানে এই প্রসঙ্গে এই উদাহরণটা দিলাম। এটা অনেক পুরনো একটা ইন্টারভিউ, অনেকে হয়তো নাও দেখতে পারেন, তবে এখন ইদানিং জানি না এখনো ফেসবুকে এসছে কিনা।
হুম। তাই টেক্সটটা আমার কাছে খুব অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু টেক্সটটা পড়তে পড়তেই সবটা মানে এত মানে পরিপূরক না, মানে সম্মিলিত তো, হুম। সম্মিলিত প্রয়াস, ওই কোনোটাকেই টেক্সটটাকে বাদ কেন্দ্র দিতে করে পারবেন না মানে। বাদ দিতে পারা যাবে না, সবটা মিলিয়ে একটা নাটক, কোনোটা বাদ দিয়ে একটা নাটক নয়। মঞ্চ, মঞ্চ মানে সে, যেমন আমি যদি সিনেমাটাকেও নাটক ধরে নিই, কারণ সিনেমা তো নাটকই, আলটিমেটলি নাটকের সূত্রানুযায়ী মাধ্যমটা আলাদা, কিন্তু আলটিমেটলি সে নাটকই। সিনেমায় যেমন একটা গঙ্গার দৃশ্যকে ক্যামেরায় দেখানোর সুযোগ আছে, নাটকে সেটাকে অন্যভাবে বিশ্বাসযোগ্য করতে হবে। আমি যদি বিটি রোডের ধারে এই উপন্যাস, সমরেশ উপন্যাসটিকে আমি সিনেমা থেকে নাটক করতে যাই, আমাকে বিটি রোডের ধারে এস্টাবলিশ করতে হবে, না হলে লোকে বিশ্বাস করতে পারবে না। এখন এই টেক্সটটাকে নির্বাচন করবার সঙ্গে সঙ্গেই আমাকে নির্ণয় করে নিতে হবে যে আমি মঞ্চটাকে ঠিক কিভাবে ব্যবহার করলে পরে মানুষ মনে করবে। আমি আমাকে উল্লেখ করতে যদি নাও করি, তাহলেও বলবে এই তো বিটি রোডের ধারে দেখছি। ঠিক আছে, অর্থাৎ তো নাটকের হ্যাঁ, সঙ্গে এই সবকটা একটু রিলেটেড। আমি কাস্টিং এ নেই মানে আমি অভিনয়ে নেই, একদমই মনে এটা হচ্ছে। খুব ভুলভাল কথাবার্তা। আপনি যদি ওই বিটি রোডের না সেটটা না ঠিক না, জায়গায় ঠিক অ্যাঙ্গেলে না লাগিয়ে দেন, তাহলে আমি যদি যত বড় চরিত্রই আমি করি না কেন, আমার গিয়ে ধাক্কা লাগবে। শুধু তাই নয়, আপনি যদি একদম সেটের একদম। পেরেকটা ভুল জায়গায় বসিয়ে দেন, বা টেকনিশিয়ানস আলো লোকটি যদি একটা উইন্সকে গার্ড করে লাইটটাকে, তিনি ভাবলেন আমার লাইটটাই মুখ্য, অথচ সেখানে আমার একটা মুখ্য এন্ট্রি রয়েছে, যদি সেখানে গিয়ে লাইটের জিনিসটাকে বসিয়ে দিলেন, আর্টিস্ট ঢোকবার সময় গিয়ে দেখছেন যে ওখানে একটা লাইট, বড় লাইট বসে রয়েছে, ঢুকতে পারছে না। তো একটা বাদ দিয়ে আর একটা কিছুতেই হতে পারে না। কোনো বড় অভিনেতাই একেবারে যত, নয়, একটা নাটক, একটা থিয়েটার, একটা নাট্য তৈরি হতে গেলে পর্দা টানা থেকে পর্দা ফেলা অবধি হচ্ছে একদম সেটা ওই সচল। বেলটা মারা থেকে, ফার্স্ট বেল পড়া থেকে শুরু হয়ে গেল টিম ওয়ার্ক। ঠিক আছে, তার আগে থেকে যে পর্দার পিছনে যে কাহিনী পেরেক বাঁধা আমি চলছে, এই মনোজিৎ দা, পেরেকটা আমি জানি বাঁধতে, সময় চলে যাচ্ছে, আর হ্যাঁ সময় চলে যাচ্ছে জানি, তাও আমি একটা জিনিস শেয়ার না করে পারছি না, মানে এগুলো হচ্ছে এই নতুন ছেলে মেয়েদের বলার জন্য। আমাদের একটি একদম। নাটক মানে হতো স্পন্দনে, আমি তখন স্পন্দনে জয়েন করেছি, আমার কাজ ছিল পর্দা খোলা এবং পর্দা বন্ধ করা। এবার হুম, আপনারা জানেন এই সল্টলেক একটা হল আছে ছোট্ট বিডিতে, তা সেখানের ওই বোতাম সিস্টেম এর পর্দা। এবার আমি দেখে নেওয়ার, প্রথমে গিয়ে দেখে নিচ্ছি যে কোনটা টিপলে উঠে যায়, কোনটা টিপলে নেমে যায়, তা অনেকগুলো ওখানে বোতাম। এবার আমি তখন সদ্য সদ্য জয়েন করেছি, আমাকেও দেখিয়ে দিল, আমিও হ্যাঁ হ্যাঁ করে নিলাম, পর্দা খুলে দিলাম। সেদিনকার পর্দা পড়েনি, মানে আমি যে বোতামটাই টিপছি সে বোতামেই পর্দা আর পড়ছে না, আমি তো ভুলে গেছি। একদমই অথচ তাই। নাটকের শেষ দৃশ্যটা এত সুন্দর দৃশ্য, আমি নিজে কাঁদছি ঝরঝর করে, যে আমি একটা পর্দা ফেলতে পারছি না, এত বছর থিয়েটার করে এসে কালার চিনতে পারছি না। আর যত হ্যাঁ, চিনতে পারছি না তত পাজেল হয়ে যাচ্ছি, আমি উল্টো পাল্টা বোতাম কত টিপছি। ভুল হচ্ছে, কত ভুল হয়ে যাচ্ছে, যাই একদমই হোক, তাই। উত্তীয়জনা আলোয় ছিলেন, উত্তীয়দা আলো নিভিয়ে দিলেন, এবং নাটকের শেষে এসে আমাকে ডিরেক্টর বললেন থ্যাংক ইউ আজকের নাটকটাকে হত্যা করার জন্য। তাই তো, কিন্তু এগুলো ঘটে, এগুলো তা, নেই না। হুম। আমি বললাম এইটা এক্সপিরিয়েন্সটা Absolutely, শেয়ার যেটা করলাম অন্য কোনো কারণে না, যারা এই সন্দীপের মতন, গৌরবের মতন যারা থিয়েটার করতে আসছো, থিয়েটারটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি সত্যি কথা বলো তাহলে একটা যুদ্ধের মতন, ওই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, যত মিনিটই হোক না কেন। হ্যাঁ সেটাই, তুমি না চাইলে বলে দাও আমি পারবো না, কাজটা আমার পছন্দ না, আমি করতে পারছি না, কিন্তু করতে করার দায়িত্ব নিলে তোমাকে শেষ অবধি সেই কাজটা করে যেতে হবে, কারণ তোমাকে বাদ দেওয়া মানে, তুমি বাদ দিয়ে মানে নাটকটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ইউ আর দ্য মেজর পার্ট অফ দ্য ড্রামা, অফ দ্য প্রোডাকশন। তো এটা আমরা খুব আশা করি। অনেক ধন্যবাদ কৌশিক দা, যে অনেকক্ষণ সময় আমাদের সঙ্গে কাটালেন। আশা করি। চন্দ্রা চ্যাটার্জি একটি মন্তব্য করেছে, ভালো লাগছে কৌশিক দাকে দেখে। চন্দ্রা চ্যাটার্জি, কালীপুরের চন্দ্রা চ্যাটার্জি মন্তব্য করছে, ভালো লাগছে কৌশিক দাকে হ্যাঁ হ্যাঁ। দেখে। আহ, ধন্যবাদ চন্দ্রা চ্যাটার্জি অনুষ্ঠানটা দেখার জন্য। কৌশিক দা আছে, কৌশিক দাকে আমরা আবার সঙ্গে নিয়ে আসবো, অনেক কথা বাকি থেকে গেল, আমার অনেক কিছু বলবারও ছিল, এত জমাটি আড্ডা হলো। তো সেই আড্ডা আহ, আজকে আমরা শেষ করছি। আমি শুধু একটা ঘোষণা করে রাখি, এই বুধবার আমাদের মনোমোর সঙ্গে অনুষ্ঠানটি হচ্ছে না, আমরা করতে পারছি না, কিছু টেকনিক্যাল কারণ রয়েছে, আমাদের বিশেষ কিছু কাজ রয়েছে। শুক্রবার আমাদের আড্ডার রামধনু অনুষ্ঠানটি হচ্ছে। সামনের রবিবার যেমন আমাদের নাটক নাটক খেলা হয়, সেরকম আবার সামনের রবিবার থেকে নাটক নাটক খেলায় আমরা ফিরবো।
সোমবার হবে না, রবিবার দিনই আমাদের নাটক খেলা হবে। আজকে আমরা কৌশিককে খুব মিস করেছি। কৌশিক খাঁ আমাদের একজন মানে খুব একনিষ্ঠ কর্মী আলোমুখে। সোমবার করার জন্য ও সোমবার ছুটি থাকে না। আজকে ওকে পেলাম না, কৌশিকদার সঙ্গে আড্ডা মারার সুযোগ পেলো না। একদিন কৌশিকদাকে নিয়ে আসবে, কৌশিকও থাকবে, ফুল টিম থাকবে, দেখে আড্ডা মারবো। কৌশিকদা অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমাকে একটু খবর দেবেন বৌদি কেমন রইলেন। অনেক ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদেরও। আপনাদেরও অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা উম আমাকে এক্সপোজারটা দেওয়ার জন্য। না এটা কোনো এক্সপোজার না, এটা ভীষণ বলবেন না, আমার খুব খারাপ লাগবে শুনতে। সত্যি এই কথাগুলো। এটা আপনার প্রাপ্য, সত্যি সত্যি বলছি। এটা না না, আমার থেকে মনে হয় আমি একটা যোগ্য লোককে এটা নিয়ে আসতে পেরেছি। সত্যিই ধন্যবাদ। হুম, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অশোকদাকে একদিন নিয়ে আসতে পেরেছি। অশোক ভট্টাচার্য আমার তিনমাদার পরেই, যার নাম আমি গুরু হিসেবে স্বীকার করি, অশোক ভট্টাচার্য। আহা, আমি যে নাটক পরিচালনা সেই করতে পারি, আপনাদের সেই নাটক কি নরক গুলজার, অশোক ভট্টাচার্যের অভিনয়। জম করতেন অশোকদা। নরক তো আমার গুলজারই থেকে তো অশোকদা, হ্যাঁ নরক গুলজার। জম হ্যাঁ, করতেন। হ্যাঁ, কৃষ্ণ গোবর্ধনও অশোকদা করতেন, মাখন হাফ প্যান্ট করতেন। পরে দেখতে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাখন তো সেই করতেন। সেই মানে তখন তো আর আমি অশোক ভট্টাচার্য বলে আলাদা করে চিনতাম না, মানে একদম তখন ওই একদম, সব হ্যাঁ নাটক দেখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই অশোকদার একখানা বড় ভূমিকা রয়েছে আমার জীবনে। অশোকদাই আমাকে আবিষ্কার করেছে নাটক হ্যাঁ, লিখতে পারি, এটা দল চালাতে পারি এবং পরিচালনা করতে পারি। তো অশোকদাকে আমি নিয়ে আসতে পেরেছিলাম। আমি আপনার খুব কাছ থেকে বড় হয়েছি, আমি জানি আপনি কিভাবে নাটকটা করেন, কি লড়াইয়ের মধ্যে থাকেন। তো সেই সেই জন্যই আপনাকে আনতে পেরে সমান খুশি আমি, সমানভাবে গর্বিত, আনন্দিত আমি। খুব ভালো থাকবেন কৌশিকদা, নাটক করুন, নাটকের দিনগুলি আমরা কবে শুরু করতে পারি আবার। সুব্রত বাবু আমাদের সঙ্গে রইলেন, অনেকদিন পর আমাদের নাটকের দলের সাথে উনি আবার কাজ করতে পারছেন। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, অনেক স্মরণসচেতন অবস্থার মধ্যে দিয়ে সন্দীপের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমরা আশা করবো একদিন সন্দীপ বড় জায়গায় যাবে। আমরা তো এই স্বপ্নগুলো নিয়েই বাঁচি। বলুন, আমি কি একটা জায়গায় শুধু আমি আপনার সাথে একটুখানি, আমি সবাইকে সুযোগ দিতে চাই। আমি মানে চাই যে ঠিক আছে আমার একটু দুর্নাম হয় হোক, ওকে একটু ওরাল লোভটা আমি দেখিয়ে দিই। আকাশের রং না, কত নির্মল। আমি আমার আমার কথা হচ্ছে অবশ্যই এই সুযোগটা দিতে হবে। হ্যাঁ, আমি সেটা সুযোগ দিই আর দেওয়ার, কি। না সুযোগ দেওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম নয়। আপনি বা আমি তো, আমরা তো শেখাবো, শিখিয়ে করে নিতে হবে। কিন্তু তুমি যদি একদম। কাস্টিংটাকে ক্যারি করতে না পারো, আমি তখন খুব নির্মম। তখন আমি চেঞ্জ তোমাকে করবো। আবার শেখাবো, না আবার একদম। শেখাবো। আমার শেখানোর পর্যায়ে চলবে, সেটা পর্দার আড়ালে। হুম, তোমাকে একদিন আসতে হবে, বা তুমি এই কাস্টিং এ যাচ্ছ না, তুমি অন্য কাস্টিং এ যাও। হুম, কিন্তু আসলে হয় কি, আমাদের ছেলে মেয়েদের সকলের স্বপ্ন থাকে আমরা নায়ক হব। হুম। এই জায়গাটা আমি বারবার ছেলে মেয়েদের কিন্তু ভেঙে দিই, ওটা আমিও একদম অ্যালাউ করি না। তো সেই জন্যই যে আলোমুখ থিয়েটার তৈরি। নায়ক হওয়ার জন্য নয়। থিয়েটার থিয়েটার তোমাকে একটা, তুমি একজন কমপ্লিট অভিনেতা তৈরি হও। তুমি নায়কেও অভিনয় করতে পারো, তুমি অনায়কেও অভিনয় করতে পারো, সবই তুমি ঠিক একজন করতে অভিনেতা পারবে। তৈরি হও। তো আমার সবই করতে বন্ধুরা আমাকে খুব প্রশ্ন করে, আমি এটা দিয়ে আজকে শেষ করবো অনুষ্ঠান, যে সবাইকে এত তেল মাখিয়ে মাখিয়ে থিয়েটার করানোর কি দরকার। আমি সেই সৌম্য মিত্রের কথা বললেন, আমি সেই সৌম্য মিত্রের কথাটা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। কি করব, ভালোবাসি। যাকে তেল মাখাই তাকে ভালোবাসি না, আমি থিয়েটারটাকে ভালোবাসি। সে যদি একদম একদম আমার উপর একদম। অভিমান করে বা আমার উপর রাগ করে থিয়েটারটা ছেড়ে দেয়, তাই তো থিয়েটার কোনো লাভ নেই। একদিনও থিয়েটার থেকে না, কমে যাওয়া। যদি সে আমার একটুখানি তেল খেয়ে বা ভালোবাসা পেয়ে, ভালোবাসার প্রশ্রয় পেয়ে যদি সে থিয়েটারটা করে, যদি সে একদিন একটু ভালো অভিনয় করে, আমার কোনো লাভ হোক বা নাই হোক, থিয়েটারের লাভ হবে। আমি থিয়েটারের লাভ হবে, ভালোবাসি। থিয়েটারের লাভ হবে। একদমই। সেই জন্যই একদম। একটু এটা করি। ভালো থাকবেন, আপনিও তাই করেন, আমরা তাই করি, ওই জন্য এভাবেই যারা চলছি। নীরবে নীরবে নিভৃতে আপনার মতন থিয়েটারের সেবা করেন, অ্যাকচুয়ালি তো আপনারা থিয়েটারের সেবা করেন, থিয়েটারের থেকে সেবা নেন না। যারা হ্যাঁ, থিয়েটারের সেবা করেন তাদের কাছে আমি সবসময় নত জানু, আমি সবসময় নত জানু। খুব ভালো থাকবেন কৌশিকদা। আমি আবার আপনাকে নিয়ে আসবো, আরো অনেক কথা বাকি থেকে গেল। একদম, ঠিক আছে, সেগুলো আলোচনা করবো একদিন। নিশ্চয়ই আসবো, সবাইকে নিশ্চয়ই আসবো। সবাই ভালো থাকুন, আলোমুখীরা একদম আরো একদম আলো ছড়াক, এই এই কামনা করব। চেষ্টা করবো। একদমই তাই, চেষ্টা করি, দেখা যাক কি হয়। সকলকে শুভরাত্রি জানাই, দর্শকরা আমাদের পাশে থাকুন। আবার একবার অনুষ্ঠানটা আয়োজন মানে অ্যানাউন্স করে দিই, বুধবার দিনকে আমাদের আহ মনোমোর সঙ্গী অনুষ্ঠানটা, মন নিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে না এই বুধবার, আমাদের ব্যক্তিগত কিছু ওই যে কাজটা করছে সেই কাজটা আটকে আছে বলে শুক্রবার থেকে আমরা আবার অ্যাজ ইউজুয়াল অনুষ্ঠান যেমন চলছে চলবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, নমস্কার আবার একবার। নমস্কার।